হ্যালো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি দুঃখিত, আমার নেট চলে গেছিল, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। তো আমরা যেটা বলছিলাম, আমাদের ব্যান্ড পাস ফিল্টার আমরা শুরু করেছিলাম। আমরা একটা স্লাইড এখানে শেয়ার করেছি, তোমরা একটু খেয়াল করো। আহ, এখানে আমরা প্রথম যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে সিরিজ এবং প্যারালাল রেজনের সার্কিট যেগুলো ছিল, সেটার আমরা কিছু রিভিউ থেকে আমরা শুরু করেছিলাম। সেটা নিয়ে আমরা আজকে আর একটু বলি, যেটা যেটা একটা সিরিজ এল আর এলসি সার্কিট যদি হয়, এখানে আর নাই আর কি, সিরিজ এলসি, এল এবং সি শুধু এখানে ইনক্লুডেড। তো এরকম যদি সিরিজ সার্কিট যদি থাকে, তাহলে এই সিরিজ যে এলিমেন্ট আছে ইন্ডাক্টর, এটার জন্য যে তুমি রিঅ্যাক্ট্যান্স যেটা পাবা, ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, সেটা হচ্ছে এই যে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। কারণ এখানে এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল। এখন ওমেগা যত বাড়বে, এল মানে তোমার এক্সএল এর ভ্যালু তত বাড়বে, তাহলে এটা লিনিয়ার বিহেভিয়ার এবং এটা অরিজিন দিয়ে যাবে। তারপরে এক্স সি যেটা আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা আমরা জানি যে এক্স ইকুয়ালস টু 1/j ওমেগা সি। যেটা উপরে উঠে নিলে পরে আমাদের এখানে একটা মাইনাস এখানে একটা থাকে আর কি, তাহলে মাইনাস j/ওমেগা সি। তো এখানে আমাদের দেখো ওমেগাটা আছে নিচে, তার মানে হলো এটা 1/x টাইপের বিহেভিয়ার। এবং তার জন্য আমরা যে কার্ভটা পাবো সেটা হচ্ছে এরকম ভাবে, এরকম এই যে নিচে যে লাইনটা তোমরা দেখছো, এরকম ধরনের একটা কার্ভ এখানে পাওয়া যাবে। এবং এটার দুইটা মিলে আমরা যে অ্যাভারেজটা পাবো, আমরা এখানে যেহেতু যোগ করেছি, অ্যাভারেজটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এরকম যে লাইনটা এখানে দেখছো, সেই লাইনটা হচ্ছে আমাদের মূলত এই দুইটার অ্যাভারেজ। এবং একটা পয়েন্টে যে দেখা যাবে যে এই অ্যাভারেজটা জিরো হচ্ছে, যে এই পয়েন্টটা কোনটা, যে পয়েন্টে আমাদের এই এক্সএল এর যে ভ্যালু এবং এক্স সি এর যে ভ্যালু, এই দুইটা সমান সমান। এবং যেহেতু আমাদের অপোজিট ভ্যালু আর কি, তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু সমান সমান, আমরা এখানে যোগ করলে পরে এক্স এ প্লাস এক্সি, তাহলে এখানে দুটো মিলে আমাদের ভ্যানিশ হচ্ছে, মানে জিরো হচ্ছে আর কি, যেটা কিনা আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমাদের যেটা একটা সিরিজ রেজোন্যান্ট সার্কিট যদি হয়, তার জন্য মিনিমাম ইম্পিডেন্স এটা শো করে। মিনিমাম ইম্পিডেন্স মানে হলো কারেন্টটা ম্যাক্সিমাম হবে। তুমি এখানে একটা একটা রিভার্স আর কি, কারেন্ট যদি মিনিমাম হয় তাহলে ইম্পিডেন্স ম্যাক্সিমাম, ইম্পিডেন্স যদি মিনিমাম হয় তাহলে কারেন্ট ম্যাক্সিমাম, এই আর কি। তো এটা হচ্ছে আমাদের মূলত সেই পয়েন্টটা, যে পয়েন্ট আমাদের ইম্পিডেন্সটা মিনিমাম হবে। এখন এই মিনিমাম বলতে কতখানি, এটা যদি আমাদের শুধুমাত্র ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে, তাহলে এটার মিনিমাম ইম্পিডেন্স হচ্ছে জিরো। তাহলে এখানে আমাদের রিঅ্যাক্ট্যান্সটা দেখো, এটা হচ্ছে জিরো। যদি এখানে কোনো রেজিস্টর যদি এখানে ইনক্লুড থাকতো, তাহলে এটা জিরো হতো না, তখন এটা রেজিস্টরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তুমি এখানে পেতে আর কি। আচ্ছা। তার হ্যাঁ, হ্যালো। তারপরে যদি আমাদের প্যারালাল রেজোন্যান্স সার্কিটের কথা যদি বলি, এটা আমাদের প্যারালাল রেজোন্যান্স সার্কিট। এবং প্যারালাল রেজোন্যান্স সার্কিট হলে পরে আমাদের এখানে যে বিহেভিয়ারটা, সেটা যেটা হবে এটা একটু উল্টা আর কি। আমাদের প্যারালাল রেজোন্যান্স সার্কিটে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি আসে, তাহলে এখানে ইম্পিডেন্স যেটা, সেই ইম্পিডেন্সটা আবার ম্যাক্সিমাম হয়ে যায় আর কি। আর কারেন্ট সেক্ষেত্রে আবার মিনিমাম হবে। তো আমরা জানি যে যেটা সিরিজ রেজোন্যান্ট সার্কিট, এটাকে আমরা বলি তোমার মানে রেজোন্যান্ট সার্কিট যেটা, এটাকে আমরা বলি যেখানে যেখানে আমাদের ইম্পিডেন্সটা মিনিমাম হয়ে আছে এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। সেই একই সেন্সে আমরা এই প্যারালাল রেজোন্যান্ট সার্কিট যেটা, সেখানে যখন আমাদের ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হচ্ছে এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে, এটাকে আমরা বলতে পারি অ্যান্টি রেজোন্যান্ট সার্কিট। তাহলে প্যারালাল রেজোন্যান্ট সার্কিটটাকে আমরা অ্যান্টি রেজোন্যান্ট সার্কিটও এখানে সেক্ষেত্রে বলতে পারি। এবং এখানে শুধু দেখো এল এবং সি ইনক্লুড আছে, কোনো আর এখানে ইনক্লুড নাই। তাহলে এখানে যেটা হবে, এটার যে বিহেভিয়ার, এটা দেখো একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইম্পিডেন্সের প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন হলে সেটা যে আমরা ফর্মুলা জানি, এক্স প্যারালাল এখানে লিখেছি, এটা সমান হলো ওমেগা এল ইন্টু -1/ওমেগা সি। মাইনাস কেন হলো, কারণ হচ্ছে আমাদের যেটা উপরে উঠেছে, এই কারণে আমরা এখানে মূলত মাইনাসটা আসছে। আর ডিভাইডেড বাই আমাদের এই দুটো যাদেরকে আমরা প্যারালাল করছি তাদের যোগফল, তাহলে ওমেগা এল প্লাস
ব্র্যাকেটের মধ্যে -1/ωc। এখন এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে ওমেগা ওমেগা কেটে যায়, L/C থাকে উপরে, মাইনাস চিহ্ন একটা আছে, আর এটা থেকে থাকছে ω/L -1/ωc। এখন এটার যে বিহেভিয়ারটা হবে প্যারালাল রেজোনেন্স সার্কিটে, সেটা হলো যে এখানে যে ফাংশনটা আমরা এখানে পেলাম, এই ফাংশনের যে বিহেভিয়ার সেটা হচ্ছে আমাদের এখানে প্যারালাল রেজোনেন্স সার্কিটের বিহেভিয়ার। এখন এটাকে আমরা প্লট করতে চাই, এই ফাংশন যেটা এখানে আমরা দেখলাম এটাকে যেটা আমরা প্লট করতে চাই, তাহলে এটা কেমন হয়? এটার জন্য আমরা একটা আরবিট্রারিলি এল এর ভ্যালু একটা এবং সি এর ভ্যালু একটা আমরা ধরে নিব, যেটা কিনা এল ইকুয়ালস টু আমরা এখানে ধরলাম 2 হেনরি, ধরলাম কথার কথা। ওমেগাটা আমরা ধরলাম 4 হার্টজ, যে ফ্রিকোয়েন্সিটা আমরা এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চাচ্ছি। তো এই ω4 হার্টজ এবং এটা এল যদি 2 হেনরি হয়, তাহলে সেই হিসাবে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু হয় 1/30 ফ্যারাড। সরি, এখানে ফ্যারাড লেখা হয়নি। এত ফ্যারাড যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটার 4 হার্টজে তুমি একটা রেজোনেন্স পাবে আর কি। এবং এটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের নিয়মটা কি, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা জানি যে ω/L এবং ω/C, যেটা এটা আমাদের সমান সমান হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। তো সেই হিসাবে তুমি এখানে ω/L ইকুয়ালস টু 1/ωc, এখান থেকে যদি ওমেগাকে ক্যালকুলেট করো, তাহলে যা পাবা সে মানে এখানে সি এর ভ্যালুটা আসলে মানে ওমেগা এবং এল এর ভ্যালু বসছে, সি এর ভ্যালু ক্যালকুলেট করলে 1/32 ফ্যারাড এখানে আসে। আচ্ছা, তো এই পর্যন্ত হলো আমাদের এটা, এবং এটা নিয়ে যদি আমরা একটা টেবিল যদি প্লট করি, এটা মানে গ্রাফটা প্লট করার জন্য, সেটা হচ্ছে এই যে ওমেগার ভ্যালুটা নিলাম উপরে, এক্স এর ভ্যালু গুলো নিচে নিলাম, তাহলে ওমেগা 1 2 3 4 হার্টজ এরকম ভাবে 7 হার্টজ পর্যন্ত আমরা নিচ্ছি, কারণ আমরা যে ধরে নিয়েছি যে আমাদের এখানে এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হবে 4 হার্টজে। তো 4 হার্টজটাকে আমরা মাঝে রাখলাম, এবং এর আগে 3টা পয়েন্ট এবং পরের 3টা পয়েন্ট আমরা নিলাম। তো এইভাবে যদি এটা ক্যালকুলেট করো ওমেগার বিভিন্ন ভ্যালু বসিয়ে, তাহলে এক্স এর যে বিভিন্ন ভ্যালু পাবে সেটা হচ্ছে 1 এর জন্য 2.1, 2 এর জন্য 5.3, 3 এর জন্য 13.7, এরকম ভাবে আসতে পারবে। এবং যখন 4 আসবে তখন দেখা যাবে এটা আনডিফাইন্ড হয়ে গেল, মানে ইনফিনিটি রিয়াক্টেন্স তুমি এখানে পাবে। তারপর 5 হার্টজে গেলে আবার এখানে মানে 4 থেকে যখনই উপরে যাবে তখনই সেই ভ্যালুটা আমাদের নেগেটিভ চলে আসবে, এবং তখন এখানে নেগেটিভ মানে যত 4 এর কাছাকাছি এই নেগেটিভ ভ্যালুটা মানে নেগেটিভের যে ইয়াটা তোমার অ্যাবসলিউট ভ্যালু যেটা সেটা অনেক বেশি হবে। তো 5-এ দেখো 17.8, 9-এ গেলে একটু কমে আসলো 9.6, এবং 7-এ যে 6.8। এখন এখানে যে পরিমাণ বাড়ছে, বাড়ার রেটটাও লিনিয়ার না, কমার রেটটাও লিনিয়ার না। তো হ্যাঁ, তাহলে এখানে এটাকে যদি প্লট করা হয় এরকম ভাবে বিভিন্ন গ্রাফ নিয়ে, তোমার পয়েন্ট নিয়ে, তাহলে আমরা এরকম ধরনের একটা কার্ভ পাবো। একদম এদিকে মানে তোমার ওমেগার ভ্যালু অনেক মানে তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে অনেক দূরে, এটা কিন্তু জিরো না, জিরো না নিয়ে জিরো থেকে বড় তুমি এটাকে যত ছোট ভ্যালু তুমি নিতে পারো, সেটার জন্য তুমি যদি এরকম ভাবে নিয়ে প্লট করতে থাকো, দেখবে যে তোমার এক্স এর ভ্যালু এরকম আস্তে আস্তে বাড়তে 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 একটা পয়েন্ট আছে এটা ম্যাক্সিমাম মানে ইনফিনিটিকে চলে যাচ্ছে। তো এখানে মূলত দুইটা ডিসকন্টিনিউটি আছে, ফ্রিকোয়েন্সির ভ্যালু আমরা জিরো নিতে পারবো না, কারণ ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি তুমি জিরো নাও, ওমেগা যদি জিরো নাও, তাহলে এখানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আবার এখানে যখন এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন আসছে, তখন এখানে আর একটা আমাদের আছে মানে ডিসকন্টিনিউটি আছে, এই পয়েন্টও আমরা এটা মূলত কন্টিনিউয়াস না আর কি কার্ভটা। তারপর একই রকম ভাবে তুমি যদি এটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে আরেকটু বেশি ফ্রিকোয়েন্সি যদি এখানে নাও, তাহলে দেখা যাবে এটা আবার নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে আবার কমতে কমতে, মানে সরি কমতে বলা ভুল হবে, নেগেটিভ ইনফিনিটি আসলে বাড়তে বাড়তে এটা আবারও জিরোর কাছাকাছি আসছে। এবং এটা আমরা বলতে পারি যে ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে গেলে পরে তখন সেটা আবার জিরো হতে পারে। তো এই হচ্ছে আমাদের মূলত রিঅ্যাকট্যান্সের কার্ভটা। এটাই তোমাদের বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে এটা কার্ভের বিষয়টা? রেসপন্স করতে হবে। স্যার এখানে কি এল ইকুয়াল টু 2 ধরা হয়েছে? এল ইকুয়ালস টু 2 হেনরি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 2 হেনরি ধরা আছে। মানে আমরা এখানে এটা জাস্ট গ্রাফটা কেমন হয়, গ্রাফের চেহারা কেমন হয় এটা দেখার জন্য আমরা আরবিট্রারিলি সহজ সহজ মান নিয়েছি। তুমি এল 2 হেনরি বড়, অনেক বড় একটা একক। তারপরে যে 1/32 ফ্যারাড, এটাও অনেক বড় একটা একক, তাই না? মানে অনেক বড় ক্যাপাসিটেন্স এবং অনেক বড় ইন্ডাকট্যান্সের ভ্যালু। এরকম তুমি সচরাচর সার্কিটে কখনো ব্যবহার করবে না, কিন্তু আমরা গ্রাফটা প্লট করার জন্য, গ্রাফের যে বিহেভিয়ার এটা জানার জন্য আমরা এরকম নিতেই পারি। তুমি অনেক ছোট ভ্যালুও যদি নাও, মানে রেঞ্জের মধ্যে অবশ্যই, অনেক বড় ভ্যালুও যদি নাও, সেক্ষেত্রে তুমি এই গ্রাফের যে বিহেভিয়ারটা নেচারটা একই রকমই থাকবে আর কি। এখন বিষয় হলো যে এটা তোমাদের মানে খাতায় বা পরীক্ষায় তোমাদের লেখা লাগবে কিনা না, এটা আসলে বোঝার জন্য যে কার্ভটা আসলে এরকম হয়, এই কার্ভটা বোঝার জন্য এই টেবিলটা
এটা জাস্ট বুঝবে যে আসলে এই প্যারালাল যদি হয় তাহলে এরকম হয়, এবং সিরিজ রেজোন্যান্স সার্কিট হলে জিনিসটা এরকম হয়। তাহলে আমরা যখন সিরিজ রেজোন্যান্স সার্কিট এটাকে আমরা আলাদাভাবে এরকম ড্র না করে এরকম ভাবে আঁকাতে পারি, যেটা তুমি এখানে যে ইয়া কালার যেটা দেখছো এরকম, মানে তোমার ব্রাউন কালারের একটা এরকম ভাবে আঁকাতে পারবো। আর যদি আমাদের ইয়া হয় প্যারালাল রেজোন্যান্স সার্কিট যদি হয় তাহলে তার জন্য যে রিঅ্যাকট্যান্স কার্ভ সেটা আমরা এরকম ভাবে আঁকাতে পারবো। শুধু যদি মানে এই এল আর প্যারালাল রেজোন্যান্স সার্কিট যদি হয় তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে এটা আস্তে আস্তে পজিটিভ ইনফিনিটি ঘটে যাবে, এবং ইনফিনিটি হবে মূলত ফ্রিকোয়েন্সি ইয়াতে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। আর একটু পার হলে পরে সেখানে আবার মাইনাস ইনফিনিটি থেকে আবার জিরোর কাছাকাছি আসবে, এবং এই দুটো সিমেট্রিক। দেখতে পাচ্ছি এই দুটো একটার একটা সিমেট্রিক। আচ্ছা, এখন একটা বিষয় হলো যে এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমাদের জানি যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান। এখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা সমান, এখানেও যেরকম সত্য প্যারালাল রেজোন্যান্স সার্কিট এখানেও সত্য, মানে উভয় ক্ষেত্রে আমরা তোমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স গুলো সমান সমান হয়। এখন এই ফ্রিকোয়েন্সির আগে যদি যাও, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে এখানে ভ্যালুটা হলো মূলত আমাদের নেগেটিভের দিকে থাকছে, এবং নেগেটিভের দিকে থাকছে কোনটা, আমরা যদি এখান থেকে মানে সংক্ষেপে যদি দেখি আমাদের ভ্যালুটা নেগেটিভ হচ্ছে এটা, এবং এই ক্ষেত্রে যেটা হবে সেটা আমাদের মূলত এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের রিজন, মানে ওমেগার থেকে মানে ওমেগা নট মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি গুলো মূলত ক্যাপাসিটিভ রিজনের মধ্যে পড়বে। তুমি সাইনটা দেখে এটাকে ভাগ করতে পারো আর কি। আর এর থেকে বড় যে রিজিয়নটা এটা মূলত ইন্ডাকটিভ রিজনের মধ্যে পড়বে, কারণ যেহেতু এটা পজিটিভ এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভটা আমাদের পজিটিভ, এই কারণে এটা আমরা এরকম বলতে পারি। একই রকম ভাবে তুমি যদি এটাকে ক্লাসিফাই করো তাহলে এখানে দেখবা যে ইন্ডাকটিভ যে রিঅ্যাকট্যান্সটা সেটা এখানে আবারও পজিটিভ এবং এখানে নেগেটিভ। তার মানে এটাকেও যদি আমরা এখানে দেখি, এখানে এটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে যদি যাও তাহলে আমরা রিঅ্যাকট্যান্স যেটা পাবো সেটা মূলত পজিটিভ রিঅ্যাকট্যান্স গুলো পাচ্ছি। তাহলে পজিটিভটা কার সাথে আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা পজিটিভ। তাহলে এই রিজিয়নটাকে আমরা এখানে প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য বলতে পারি ইন্ডাকটিভ রিজিয়ন। আর একই রকম ভাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পার হলে এক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের রিজিয়ন। তো যাক, আমরা আমাদের পরবর্তীতে শুধু এই কার্ভগুলো কাজে লাগবে, যে যেখানে আমরা সিরিজ রেজোন্যান্স সার্কিট পাবো সেখানে এরকম ধরনের কার্ভ আঁকাবো, প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য এরকম ধরনের কার্ভ আঁকাবো। এখন কেন আঁকাবো সেটার কারণ হচ্ছে, সেটার ব্যাখ্যা হচ্ছে এগুলা এতক্ষণ পর্যন্ত যেটা বললাম। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, তোমাদের এই পর্যন্ত যা পড়াচ্ছে কোনো জায়গায় যদি কঠিন মনে হয় বা বুঝতে পারোনি এরকম মনে হলো সেটা বলতে পারো। আমি চেষ্টা করছি যথেষ্ট বোঝা যায় এরকম ভাবে পড়াতে, এবং নোট মধ্যে যেটা দিচ্ছি সেখানেও মানে বোঝা যাবে না এমন কোনো লাইন না রাখার চেষ্টা করছি আর কি। আমি আমার জানা মতে এরকম কোনো লাইন এখানে নাই। তারপরে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় যে কোনো সময় তোমরা যোগাযোগ করতে পারো, বলতে পারো। তো যাই হোক, আমরা এরপরে ব্যান্ড পাস ফিল্টার এটা আমরা শুরু করেছিলাম। ব্যান্ড পাস ফিল্টারের জন্য আমরা দেখেছি যে এখানে মূলত একটা লো পাস ফিল্টার এবং একটা হাই পাস ফিল্টার যদি সিরিজে লাগাই, এই কথাটা গুরুত্বপূর্ণ যে লো পাস ফিল্টার এবং একটা হাই পাস ফিল্টারকে আমরা সিরিজ করেছি। এই সিরিজ করলে পরে আমরা যা পাবো সেটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার। তাহলে একই রকম কথা আর একটা কথা প্রযোজ্য যে আমরা যদি এখানে হাই পাস এবং লো পাস ফিল্টারকে সিরিজ করে যদি ব্যান্ড পাস ফিল্টার পাই, তাহলে এটাকে যদি আমরা প্যারালাল করি তাহলে আরেকটা কিছু পাবো, এবং আরেকটা কিছু যেটা পাবো সেটা হচ্ছে ব্যান্ড এলিমিনেশন ফিল্টার হবে, এটা আমরা পরে বলবো। তাহলে এখানে এটাকে আমরা মূলত একটা সিরিজ করেছি একটা ব্যান্ড লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারকে। এখন এই সিরিজ করা বলতে কি বোঝায় এটা একটু আমরা বোর্ডে যাই, তাহলে বোর্ড থেকে আমরা একটু দেখে আসি। আমরা ওই যে টু টু পোর্ট যে আমরা ব্ল্যাক বক্স যেটা আমরা আঁকিয়েছিলাম সেখানে এরকম একটা তোমার ওই যে টু পোর্টে একটা যদি এরকম বক্স যদি হয় যেটা কিনা একটা লো পাস ফিল্টার, তারপরে একই রকম ভাবে আর একটা হাই পাস ফিল্টার আমরা এরকম ভাবে নেব, এবং এটার আউটপুটকে আমরা এখানে ফিড করব। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ইনপুট, এবং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা খেয়াল করো, আমরা ইনপুটে যে আমরা অনেক ফ্রিকোয়েন্সি মানে অনেক রকমের ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি আমরা এখানে দিই, তাহলে সব প্রথমে তোমার লো পাস ফিল্টার যেটা, এই লো পাস ফিল্টারটা মূলত এটার যে কাট অফ ফ্রিকোয়েন্সি
এফসি, এই এফসি এর কম ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাস করতে দিবে। এই কম ফ্রিকোয়েন্সি যেটা সেটা এখান থেকে পাস করে আসলো, তার মানে এখানে এফ যেগুলো পাবে সেই এফ গুলো হচ্ছে মূলত এফসি, তোমার এটাকে এফসি ওয়ান বলি, এফসি ওয়ান এর থেকে কম। আর এরপরে যে এটা আবার পেলো কি হাই পাস ফিল্টারের সাথে এখানে একটা পাচ্ছে, তাহলে হাই পাস ফিল্টার কি করবে, এটা যে কাট অফ ফ্রিকোয়েন্সি এটার এটার থেকে বেশি ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে এবং কম ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল গুলো ছিল সেটাকে আমাদের অ্যাটেনুয়েট করে দিবে। তাহলে এখানে তুমি যে জিনিসটা পাবে সেটা হচ্ছে এফ, যেটা কিনা এফসি টু, এফসি টু এর থেকে বড়, কিন্তু আবার এখানে এফসি ওয়ান এর থেকে ছোট। তাহলে এই যে এফসি টু যেটা এখানে পাচ্ছ সেটা হচ্ছে এর কাট অফ ফ্রিকোয়েন্সি। তো মূলত যেটা এখানে হয় সেটা হচ্ছে এফসি ওয়ান, এটা যে আমাদের মানে এই লো পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হাই পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি টু এর থেকে বড় হয়। মানে লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিটাই হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে বড়। তাতে করে কি হবে, এটার যে মানে যে কাট অফ ফ্রিকোয়েন্সি তার থেকে নিচে সিগন্যাল গুলো পাঠাবে। তাহলে তুমি গ্রাফে যদি দেখতে চাও তাহলে এরকম দেখতে পারো যে এটা আমাদের মূলত লো পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি হয় এফসি ওয়ান, তাহলে এর নিচের যে ফ্রিকোয়েন্সি যেগুলো যে সিগন্যালগুলো সবগুলোকেই মূলত এখানে পাঠাচ্ছে। এবং এই হাই পাস ফিল্টারটা এখানে সবগুলো সিগন্যালকে রিসিভ করে শুধুমাত্র ওই হাই পাস ফিল্টার যে কাট অফ ফ্রিকোয়েন্সি আছে যেটা কিনা এফসি টু, এই এফসি টু এর থেকে বড়গুলোকে পাস করতে দিচ্ছে। তার মানে মূলত আমাদের শুধুমাত্র এফেক্টিভলি এইটুকু রিজিয়ন পাস হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাই পাস ফিল্টারের পাস ব্যান্ড এবং এর বাকিগুলো মূলত অ্যাটেনুয়েশন ব্যান্ড। তো এই যে এই জিনিসটা এরকম ভাবে যে লাগাচ্ছি আমরা যে এটার আউটপুটটা এর সাথে দিচ্ছি সরাসরি, এটাকে বলা হয় সিরিজ কম্বিনেশন। তাহলে একটা লো পাস ফিল্টার এবং একটা হাই পাস ফিল্টার, এটা আমাদের যদি সিরিজ কম্বিনেশনে যদি লাগাই তাহলে আমরা মূলত এই ব্যান্ড পাস ফিল্টারটা পাবো। এবং ব্যান্ড পাস ফিল্টারে যে পরে যেটুকু আমরা ক্যালকুলেশন করেছিলাম এটা আমরা বোর্ডে আর যাবো না, এটা সরাসরি এখান থেকে দেখিয়ে দিব। এবং তারপরে ব্যান্ড এলিমেন্টস ফিল্টার সময় আমরা আবার বোর্ডে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি যদি হয়, সরি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি হয় ওমেগা নট, আমাদের এই যে এখানে দুইটা রিজন আছে আর কি, একটা হচ্ছে তোমার সিরিজ আর্ম, যেটা কিনা এই যে উপরে যে আর্মগুলো এটাকে আমরা বলি সিরিজ আর্ম, এবং এর সাথে যেটা নিচে এরকম ভাবে আছে এটাকে আমরা বলি শান্ট আর্ম, তোমরা যেটা জানো। তো এই সিরিজ আর্মে যে ইয়া যেটা আছে তোমার এখানে দেখছো এটা সিরিজ আর্মে এই এল এবং সি এরা সিরিজে আছে, ওপরে যে আর্মগুলো থাকবে এটা সিরিজ আর্ম। এখন সিরিজ আর্মের কম্বিনেশন এটা অনেক রকম হতে পারে। সিরিজ আর্মের কম্বিনেশন সিরিজই হতে পারে, প্যারালাল হতে পারে, আবার সিরিজ এবং প্যারালালের কম্বিনেশন এটাও হতে পারে। তো আমাদের এই ক্ষেত্রে ব্যান্ড পাস ফিল্টারের জন্য সিরিজ আর্মের যে কম্বিনেশন এটা হচ্ছে মূলত একটা সিরিজ কম্বিনেশন, এবং সিরিজ কম্বিনেশন আর আর তোমার যে শান্ট আর্ম যেটা সেটার যে কম্বিনেশন সেটা হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশন। এখন এটা এটার এই সিরিজ কম্বিনেশন যেটা আছে সেটাও একটা এল এবং সি এর কম্বিনেশন, শান্ট টার্মের কম্বিনেশনটা একটা এল এবং সি এর কম্বিনেশন। তো এল এবং সি যেখানে আছে মানে তোমার রিঅ্যাক্টিভ এলিমেন্ট যখন থাকবে তখন সেখানে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কথা আসবে। তো এল এবং সি এটা এটা যদি আমাদের আলাদা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয়, এটা যদি আলাদা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে তোমার যে সিরিজ আর্ম এবং শান্ট আর্ম এদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি আলাদা আলাদা হয়, তাহলে আমরা এই যে নিচে যে গ্রাফটা তুমি দেখছো এই গ্রাফের মতো আমরা একটা গ্রাফ পাবো আর কি। এই গ্রাফটা কি মিন করছে, সব প্রথম কথা আমরা যে গ্রাফটা আগে দেখে আসলাম যে যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে কার্ভটা হয় ঠিক এরকম। তাহলে এরকম ভাবে আমরা যেটা আঁকাই সিরিজ কম্বিনেশন আছে হলো মূলত এই যে এগুলা, যেটাকে আমরা জেড অন যেটাকে বলি। তাহলে জেড অন এর জন্য আমরা যে কার্ভটা পাবো সেটা হচ্ছে একদম এই যে এখানে যে কার্ভটা গেছে দেখো, এই কার্ভটা হচ্ছে জেড অন এর জন্য, দেখতে পাচ্ছ তোমরা? এই কার্ভটা হচ্ছে জেড ওয়ান এর জন্য। দেখো আমরা জেড ওয়ান এর জন্য যে মানে সিরিজ কম্বিনেশনের জন্য যে কার্ভ আঁকাচ্ছি আগে আঁকেছি সেই একই রকমের কার্ভ এখানে গেছে, এবং এখানে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাই কোথায়, যেখানে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান, এবং সমান হলে সিরিজ কম্বিনেশন হয় জিরো, যেটা আগে বলেছি। তাহলে এখানে জিরো হচ্ছে, তাহলে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের জন্য এটা একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। কথা ধরতে সমস্যা হলে একটু বলবে, ফাস্ট হলে বলবে, আমরা একটু স্লো যাব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলো। স্যার ব্যান্ড পাস ফিল্টার হইতে হলে সিরিজ আর্মে সবসময় সিরিজে থাকতে হবে আর প্যারালাল মানে থাকবে হচ্ছে শান্ট আর্মে, এটা কি কন্ডিশন নাকি এটা অন্য কোনো কন্ডিশন বলতে কম্বিনেশন থাকতে না, পারে? অন্য কোনো কম্বিনেশন বলতে কি তোমার এটা এটা আমরা যেরকম ভাবে নিয়েছি এখানে সিরিজ এবং প্যারালাল, তুমি যদি এটাকে রিভার্স করে দাও মানে সিরিজ আর্মে যদি প্যারালাল করো এবং শান্ট আর্মে যদি আবার এটাকে সিরিজ করে দাও তাহলে এটা ব্যান্ড পাস থাকবে না, তখন এটা হয়ে যাবে ব্যান্ড এলিমিনেশন ফিল্টার।
বুঝছো? তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে এরকম ভাবে যদি এটাকে রিভার্স করে দাও, মানে এর অ্যারেঞ্জমেন্টটা এখানে আমরা যেটা নিচ্ছি এটাকে আমরা সিরিজ না নিয়ে যদি প্যারালাল নিই, এবং এখানে প্যারালাল না নিয়ে যদি সিরিজ নিই, তাহলে এটা ব্যান্ড পাস হবে না, তখন এটা ব্যান্ড এলিমিনেশন ফিল্টার হবে। তো এটা কি তাহলে আর অন্য কোনো কম্বিনেশনে এটা ব্যান্ড পাস ফিল্টার হতে পারে? হ্যাঁ, হতে পারে, তুমি যেটা মিক্সড কম্বিনেশন করো, মানে এখানে তুমি সিরিজও রাখলে প্যারালালও রাখলে, কিন্তু এখানে সিরিজের যে ইনফ্লুয়েন্স এটা প্যারালাল থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে হতে পারে এটা ব্যান্ড পাস ফিল্টার পেতে পারো, মিক্সড কম্বিনেশন হবে সেটা। কিন্তু এখানে শুধুমাত্র প্যারালাল কম্বিনেশন নেবে এবং এখানে সিরিজ কম্বিনেশন নেবে, তাহলে এটা আর ব্যান্ড পাস হবে না, এটা ব্যান্ড এলিমিনেশন হয়ে যাবে। এবং কেন ব্যান্ড এলিমিনেশন হবে, কেন ব্যান্ড পাস হবে, সেটার উত্তর আছে এই গ্রাফটাই। এই গ্রাফটা যদি বোঝো, তাহলে এটা কখন ব্যান্ড পাস হবে কখন ব্যান্ড এলিমিনেশন হবে এটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? আমাদের এটা দেখার জন্য, আমাদের কন্ডিশনটা বোঝার জন্য মূলত এই গ্রাফটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই কারণে আমাদের এটা এত জোর দিয়ে বলা আজকে, এবং এই গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বুঝতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা যাই, যে এখানে যেটা বলছিলাম, এটা সম্পূর্ণ সিরিজ আর্মের যে রিঅ্যাকটেন্স, সেটা যদি আমাদের জেড অন হয় এবং জেড অনের যে প্লট, এটা হচ্ছে এইরকম একটা প্লট হবে, এবং তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। এই পর্যন্ত আমরা বলেছি। এখন আসো হলো জেড টু। জেড টু হচ্ছে আমাদের শান্ট আর্মের যে রিঅ্যাকটেন্স, এবং শান্ট আর্মের রিঅ্যাকটেন্স হচ্ছে আমাদের এটা মানে এল টু এবং সি টু এর প্যারালাল কম্বিনেশনে যা রিঅ্যাকটেন্স হয় সেটা। এবং তার জন্য তুমি আর একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাবে। সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কোথায় হয়? আমরা প্যারালাল কম্বিনেশন গ্রাফটা আরেকবার একটু দেখে আসি। প্যারালাল কম্বিনেশনের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হয় এরকম পজিশনে, যেখানে আমাদের ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ যে পার্টগুলো আছে তার জন্য রিঅ্যাকটেন্সটা ইনফিনিটির দিকে চলে যায়। এই পয়েন্টে আমরা একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাই। তো তাই যদি হয় এখানে, তাহলে আমাদের দেখো যে এখানে এটা যদি আলাদা আলাদা পয়েন্ট আমরা নিচ্ছি আর কি, মানে তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুলো, তাহলে এই প্যারালাল রেজোনেন্স সার্কিটে আমরা যেটা এখানে প্লট করতাম, তাহলে এটা হতো আমাদের জেড টু, এবং জেড টু হওয়ার কথা ছিল এরকম ভাবে উপরের দিকে। কিন্তু আমরা এই ব্যান্ড পাস ফিল্টার হোক বা যে কোনো মানে ফিল্টার হলেই তার জন্য ক্রিটিক্যাল, মানে তোমার যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিও বলে। তো আমরা যে ব্যান্ড পাস ফিল্টার হোক বা যে কোনো ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আমরা জানি, এটার কন্ডিশন হলো জেড অন বাই ফোর জেড টু। এই জেড ওয়ান বাই ফোর জেড টু এটা হতে হবে জিরো অথবা -1। জিরো হলে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, এবং জেড ওয়ান বাই ফোর জেড টু এটা যদি -1 হয় তাহলে আর একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। তো আমাদের জেড ওয়ান বাই ফোর জেড টু দরকার। তো এই ফোর জেড টু আমাদের বের করার জন্য আমরা জেড টু কে আবার 4 দিয়ে গুণ করি এবং মাইনাস করি, তারপর প্লট করি। তোমরা এটা আগেও করেছো। ওই একই রকম নিয়মে আমাদের যেটা জেড টু ওপরে হওয়ার কথা ছিল এদিকে, ওটাকে আমরা -4 দিয়ে গুণ করলে যা হবে সেই প্লটটা আমরা এখানে ড্র করেছি, সেটা হচ্ছে এরকম ডটেড লাইন দিয়ে যেটা ড্র করা আছে, সেটা হচ্ছে -4 জেড টু এর প্লট, এবং এটা -4 দিয়ে গুণ করার কারণে নিচে চলে আসছে এবং ম্যাগনিফাইডও হয়েছে কিছুটা। বুঝছো? তাহলে এরকম ভাবে একটা অংশ তাহলে নিচে চলে যাবে। দেখো আগে কিন্তু ইন্ডাক্টিভ পার্টটা ছিল পজিটিভের দিকে, কিন্তু এখন এটা নেগেটিভ -4 দিয়ে গুণ করার কারণে এটা চলে গেছে নিচে। একই রকম ভাবে তাহলে উপর থেকে আরেকটা আসবে এরকম ভাবে, প্লাস ইনফিনিটি থেকে শুরু করে আস্তে আস্তে জিরোর দিকে যাবে, তাই না? তাহলে জেড টু এর একটা পার্ট এরকম ভাবে নিচে চলে গেল, আর একটা পার্ট উপর থেকে এরকম ভাবে জিরোতে আসছে। এবং যে পয়েন্টে এরা ইনফিনিটিতে মিট করবে সেই পয়েন্টটা হলো মূলত এই প্যারালাল রেজোনেন্স সার্কিটের জন্য একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এটা। তাহলে সিরিজ রেজোনেন্স সার্কিটের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি এই পয়েন্টে, প্যারালাল রেজোনেন্স সার্কিটের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি এই পয়েন্টে। এইটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তারপরে কথা হলো যে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে এটার যে যে পয়েন্টে আমাদের এই জেড ওয়ান এবং ফোর জেড টু সমান হয়ে যায়, মানে তোমার যে জেড ওয়ান ইকুয়ালস টু -4 জেড টু হবে, সেই পয়েন্টে একটা তুমি মানে সেই পয়েন্ট পর্যন্ত তুমি একটা ব্যান্ড পাস, সরি পাস ব্যান্ড পাবে। সেই পয়েন্ট পর্যন্ত একটা পাস ব্যান্ড পাবে, মানে এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি গুলা পাস করতে পারবে। তাহলে এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং দেখা যাচ্ছে যে তোমার যে প্লট গুলো, মানে এখানে -4 জেড টু এর প্লট এবং জেড ওয়ান এর প্লট এই পয়েন্টে একটা মিট করেছে। তাহলে এই পয়েন্টে মিট করলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে এর ইমিডিয়েট পরে যে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা আছে এইটুকু পর্যন্ত আমরা একটা পাস ব্যান্ড পাবো, মানে এই সিগন্যাল গুলো পাস করতে দিবে, এবং তার আগে এবং পরের গুলা সবগুলোকে অ্যাটেনুয়েট করে দেবে। তাহলে এই পর্যন্ত পাস করলো, এর আগে গুলো অ্যাটেনুয়েশন ব্যান্ড। এরকম ভাবে যেটা ওই যে টান টান দিয়েছে গ্রাউন্ডের মতো দেখতে অনেকটা, এটা হচ্ছে তোমার মূলত অ্যাটেনুয়েশন ব্যান্ড বোঝাচ্ছে এখানে। আচ্ছা, সরি, তাহলে এই পর্যন্ত এটা অ্যাটেনুয়েশন ব্যান্ড বোঝাচ্ছে। একই রকম ভাবে এটার যে কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল, এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে
পরবর্তী রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পর্যন্ত এখানেও আমাদের কোনো পাস ব্যান্ড নাই, তার মানে এটা অ্যাটেনুয়েশন হবে, তার মানে এটাও একটা অ্যাটেনুয়েশন ব্যান্ড। তারপরে কথা হলো এটা একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আবারও, এবং এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে আরেকটা পয়েন্টে যে আমাদের জেড অন এবং -4Z2 সমান সমান হয়ে গেছে, যেটা কিনা এই পয়েন্টটা, এবং এই পয়েন্টে তাহলে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা এখানে পাবো, যেখানে তোমার জেড অন এবং 4Z2 সমান হয়, সেটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এই কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পর্যন্ত আবারও এটা পাস করতে দিবে, তাহলে এটা একটা পাস ব্যান্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা পাস ব্যান্ড আমরা পাচ্ছি, তাই না? তাহলে এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার, কিন্তু ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে আমরা এখানে পাস ব্যান্ড পাচ্ছি দুইটা। তো আমরা এরকম ফিল্টার ডিজাইন চাই না যেখানে আমাদের পাস ব্যান্ড দুইটা থাকবে, আমরা এখানে একটাই পাস ব্যান্ড চাই, ইউনিক একটা পাস ব্যান্ড, এবং বাকিগুলো সবগুলোই অ্যাটেনুয়েশন ব্যান্ড হবে। তো এই কাজটা করার জন্য আমাদের যেটুকু করা দরকার সেটা হলো যে এটার যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে সিরিজ কম্পোনেন্ট গুলোর যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এবং প্যারালাল যে শান্ট আর্ম যেটা আছে এটার যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা যদি একই পয়েন্টে হয় তাহলে মাঝের এইগুলো আর থাকছে না, তাই না? এটা যদি একটা পয়েন্টে তুমি যদি নিয়ে আসতে পারতে, তাহলে মাঝের যে অ্যাটেনুয়েশন ব্যান্ডটা ছিল সেই অ্যাটেনুয়েশন ব্যান্ডটা আর থাকছে না। তো এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন, যে আমরা তাহলে এরপরে ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড এলিমিনেশন ফিল্টার যেগুলো যেগুলো পড়বো, সেখানে এটার যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুলা, মানে সিরিজ আর্ম এবং শান্ট আর্মের যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি গুলা, এটা সমান সমান আমরা ধরে নেব, একই ফ্রিকোয়েন্সিতে এটাকে হতে হবে। এটা যদি সমান সমান হতে হয়, একই ফ্রিকোয়েন্সিতে যদি রেজোনেন্স হতে হয়, তাহলে এখন কন্ডিশনটা কি হবে? আমরা জানি রেজোনেন্সের কন্ডিশন হচ্ছে মানে তোমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়। তাহলে সিরিজ আর্মের জন্য যদি বলি, তাহলে এটা বলতে পারি আমরা যে ওমেগা নট এল অন, এটা আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ওমেগা নট সি অন, অন বাই ওমেগা নট সি অন, এটা আমাদের মূলত ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এবং এরা পরস্পর সমান সমান। এবং একই রকম ভাবে তোমার যদি ইয়ার কথা বলো, সিরিজ শান্ট আর্মের যদি কথা বলো, তাহলে এটার জন্য আমরা একই কথা বলবো যে ওমেগা নট এল টু ইকুয়ালস টু 1/ওমেগা নট সি টু। এখন এটাকে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে ওমেগা নট স্কোয়ার এল ওয়ান সি ওয়ান ইকুয়ালস টু 1। এটাকে মাল্টিপ্লাই করলে তুমি পাবে ওমেগা নট স্কোয়ার L2 C2 ইকুয়ালস টু 1। এই জিনিসটা নিচে লেখা হয়েছে, তার মানে ওমেগা নট স্কোয়ার এল ওয়ান সি ওয়ান ইকুয়ালস টু ওমেগা নট স্কোয়ার L2 C2। তো সেখান থেকে আমরা বলতে পারি L1C1 ইকুয়ালস টু L2C2। তাহলে এই L1C1 L2C2 এটাই আমাদের মূলত কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, তাহলে মূলত এটার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটা ইউনিক পয়েন্টে হবে, এবং মাঝের যে ব্যান্ডটা এখানে পাচ্ছিলাম অ্যাটেনুয়েশন ব্যান্ড, এই অ্যাটেনুয়েশন ব্যান্ডটা থাকবে না। এটুকু ক্লিয়ার? জি স্যার। স্যার এই দুইটার মাঝখানে কেন অ্যাটেনুয়েশন ব্যান্ডটা কেন হলো? অ্যাটেনুয়েশন ব্যান্ড মানে এই কেন দিক দিয়ে হলো? কেন হ্যাঁ, পাস হলো না কেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের এখানে পাস ব্যান্ড হওয়ার কন্ডিশনটা ছিল যে এটাকে তোমার যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা, সেই কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো হবে তোমার এই Z1 = Z1/4Z2, এটা সমান 0 থেকে -1, তাই না? কন্ডিশনটা কি ছিল? যে পাস ব্যান্ড হওয়ার জন্য ফিল্টার থিওরির সময় তোমরা পড়েছিলে যে যে কোনো সময় যে কোনো ফিল্টারের জন্য এটার পাস ব্যান্ড হতে হলে Z1/4Z2 এটাকে -1 থেকে 0 এই রেঞ্জের মধ্যে হতে হবে। এই কারণে তো -1 থেকে যদি 0 হতে হয়, তাহলে তোমার Z1 0 কোথায়? Z1 0 হচ্ছে যে এই পয়েন্টে একটা, যে পয়েন্টে কিনা একটা এর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বুঝছো? তাহলে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এটা একটা পাস ব্যান্ড। তাহলে এরপরে যেটা হবে তাহলে সেটা অ্যাটেনুয়েশন ব্যান্ড হবে। এদিকেও তাই, এখানে এটা থেকে এই পাশে যেটা আছে সেগুলো তো আমাদের Z1 থেকে আমাদের অনেক বেশি, এখানে Z1 অনেক মানে 0 থেকে বড়। তাহলে যেখানে Z1 0 না, সেই পয়েন্টটাতে তোমরা এটা নিতে পারছো না আর কি। তাহলে Z1 0 এই পয়েন্টে হয়েছে, এবং Z1 ইকুয়ালস টু -4 যেটা হয়েছে এই পয়েন্টে, তাহলে এইটুকু হলো আমাদের পাস ব্যান্ড, এবং এছাড়া বাকিগুলো আমাদের অ্যাটেনুয়েশন ব্যান্ড। এবং একই রকম ভাবে এখানেও তাই, তোমার এখানে দেখো Z1 0 কোথায়, এটার জন্য তুমি যদি নাও, তাহলে Z1 মানে তোমার এখানে Z1 তো এখানে 0 না, মূলত এটা যেটা আমাদের হাই পাস ফিল্টারের জন্য, তাহলে এখানে এটার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা একটা রেজোনেন্স, Z1 যেখানে 0 ছিল, এটা ছিল এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এটা এবার শান্ট টার্মের জন্য দেখো, তাহলে এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কোথায়? এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এই পয়েন্টে, এবং এই পয়েন্ট থেকে মূলত এর Z1 ইকুয়ালস টু -4Z2 হয়েছে এই পয়েন্টে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা তার জন্য একটা পাস ব্যান্ড, এবং এর বাইরের গুলো অ্যাটেনুয়েশন ব্যান্ড। তাহলে অ্যাটেনুয়েশন ব্যান্ড কমন হচ্ছে এইটুকু অংশ, এবং এটা ছাড়া বাকিগুলা এইদিকে, এখান থেকে বাকিগুলা, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা,
তাহলে এই হচ্ছে আমাদের মূলত এই পর্যন্ত বলা হলো। তাহলে কন্ডিশনটা হচ্ছে যে এটার মাঝে কোনো অ্যাটেনুয়েশন ব্যান্ড যদি আমরা রাখতে না চাই, তাহলে আমাদের ইউনিক একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি লাগবে সিরিজ আর্ম সাম টার্মের জন্য, এবং তার কন্ডিশন হচ্ছে এটা। তো এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা যদি L1 C1 L2 C2 এই ভ্যালুগুলো যদি সিলেক্ট করি, তাহলে এই কার্ভটা একটু মডিফাই হবে, হয়ে আমরা এরকম নিচে যে কার্ভটা এখন দেখছো এরকম একটা প্লট তোমরা পাবে, যেখানে আমাদের এই Z1 এর ভ্যালু, Z1 এর প্লটটা হচ্ছে এটা, এবং -4Z2 এর যে প্লট সেটা হচ্ছে এরকম। এবং এখানে দেখা যাচ্ছে যে আগে যেরকম দুইটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছিল, এটা একটা পয়েন্টে হয়ে যায়, মানে যে পয়েন্টে এগুলো আমাদের ইনফিনিটিতে মিট করেছে এবং যে পয়েন্টে Z1 জিরো হয়েছে, এই দুটো পয়েন্ট একই। দেখো এই পয়েন্টেই আমাদের Z1টা জিরো হয়েছে, এবং ওই একই পয়েন্টে এফ Z2 মানে যেটা -4Z2 যেগুলো, এটা -ইনফিনিটি বা +ইনফিনিটিতে মিট করেছে। তাহলে ওই একটা পয়েন্টই আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হবে, এবং ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এটা পড়ছে হলো মূলত এটার পাস ব্যান্ডের মধ্যে। এবং এটা যে অ্যাটেনুয়েশন ব্যান্ড যেটা আছে সেটা শুরু হবে কোথা থেকে, দেখো এখানে সব প্রথমে Z1 = -4Z হচ্ছে আমাদের এই একটা পয়েন্টে এবং এই একটা পয়েন্টে। তাহলে আমরা যদি এখান থেকে আগের নিয়মে যদি বলতাম যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে এই পর্যন্ত পাস ব্যান্ড, আবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে এই পর্যন্ত পাস ব্যান্ড, তাহলে আমাদের মূলত এই F1 থেকে F2 পর্যন্ত পাস ব্যান্ড এটা বলাটাই একই কথাই হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি F1 থেকে F2 পর্যন্ত এটা পাস ব্যান্ড হবে, এবং এর বাইরের গুলো মূলত অ্যাটেনুয়েশন ব্যান্ড হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের মাঝে যে একটা অ্যাটেনুয়েশন ব্যান্ড মাঝে ঢুকে যাচ্ছিল, এই এই যে প্রবলেমটা সেটা আমাদের এখান থেকে বের হয়ে গেল L1 C1 = L2 C2। তাহলে এরপরে আমরা যতগুলা কথা বলবো আমরা ধরে নিব যে L1 C1 L2 C2 এরা পরস্পর সমান, আমরা এটা ধরে নিব আর কি এরপর থেকে। এখন এটার জন্য আমাদের মূলত এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে F0 যেটা, F0টা কত হয় এবং F1 F2 এর ভ্যালু কত হয় এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের Z1 এবং Z2 এর ভ্যালুগুলো জানা দরকার। এখন Z1 Z2 এর ভ্যালুগুলো আমরা কি করে বের করেছিলাম, Z1 এর জন্য এখানে দেখা যাচ্ছে যে L2/2 মিলে মূলত এখানে, সরি L1/2 মিলে মূলত এখানে L1 হচ্ছে, এবং 2C1 মূলত যেহেতু এখানে সিরিজে আছে তাহলে এটা মিলে হলো এখানে C1 থাকছে। তো সব মিলে উপরে সিরিজ আর্মের যে টোটাল ইম্পিডেন্স যেগুলো থাকবে সেটা হচ্ছে L1 এবং C1 এর সিরিজ কম্বিনেশন, এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে L2 এবং C2 এর প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা এখন এখান থেকে যেটা যেতে পারি সেটা হলো, এখন Z1 এর ভ্যালুটা ক্যালকুলেট করো। তাহলে সিরিজ কম্বিনেশন কি করব, একটা হচ্ছে L1 এবং C1 এর সিরিজ কম্বিনেশন, যেটা কিনা J⍵L1 - J/ω C1। এখানে মাইনাসটা আবারও বলছি, ওই যে যেটা উপরে উঠে যাওয়ার জন্য এটা মাইনাসটা উপরে গেছে। এটা ক্যালকুলেশন করে তুমি যেটা পাবে সেটা হলো গুণ করে যে J × ω² L1 C1 -1 / ω C1। এটাতে ক্যালকুলেশনের নতুন মানে জটিল কিছু নাই আর কি, একদমই সহজ, এগুলো করবে। এবং Z2 হচ্ছে মূলত এই দুটো আর্মের মানে প্যারালাল কম্বিনেশন, L1 L2 এবং C2 এর প্যারালাল কম্বিনেশন, এবং তাদের প্যারালাল কম্বিনেশন নিয়ে তুমি যেটা পাবে জেড J⍵L2 মাইনাস, মানে এখানে ব্র্যাকেটের মধ্যে আর কি গুণ আকারে আছে আর কি, এই -J⍵/J/ω C2 এর সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে আবার ডিভাইড বাই আবার দুইটা মিলে যোগ হচ্ছে। এখন এখান থেকে যে যদি গুণ করা হয় তাহলে এখানে J² হবে -1 হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, এবং উপরে পাওয়া যাবে L2/C2। আর নিচে থেকে যেটা পাচ্ছি আমরা এই J⍵L2 প্লাস, এবং মাইনাস এখানে আছে তাহলে এটা প্লাস মাইনাস গুণ করে এটা মাইনাসই হচ্ছে, তাহলে এখান থেকে J কে কমন নেওয়া যায়। J কে কমন নিলে পরে আমরা এখানে নিচে পাচ্ছি হলো J ইন্টু ω L2। আচ্ছা এখানে একটা, হ্যাঁ হয়েছে আর কি, এটা একটু ভুল হয়েছে, একটু কারেকশন করি আমরা। সব প্রথমে এখানে ছিল এটা, হ্যাঁ এখানে আমাদের তাহলে যেটা নিয়েছি সেটা হলো J কে কমন নিলাম, এবং J কমন নিলে পরে আমরা এখানে পাচ্ছি হলো ω L2 মাইনাস 1/ω C2। এবার ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে পাচ্ছিলাম, এবং যেটা যদি উপরে উঠে যায় এবং এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এরকম, মানে যে উপরে উঠে গেলে পরে তুমি এখানে একটা মাইনাস পাচ্ছ, তাহলে -J
এবং এখান থেকে ওমেগা এল টু এটা কি করে হলো, এই যে একে যদি মাল্টিপ্লাই করো তাহলে ওমেগা স্কোয়ার এল টু সি টু থাকবে, ওমেগা স্কোয়ার এল টু সি টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওমেগা সি টু এখানে হওয়ার কথা ছিল। সেই ওমেগা সি টু ওপরে মাল্টিপ্লাই হলো, হয়ে সি টু কেটে যায় এবং শুধুমাত্র ওমেগা এল টু থাকে। তাহলে এবার এটা ঠিক আছে। তো যদি মানে তোমাদের এই যে নোটটা, এটা আমি যেহেতু প্রথমবার এখানে তৈরি করছি, তোমাদের আগে আমাদের থার্ড ইয়ারের ইলেকট্রনিক্স ক্লাস ছিল না, তো এরকম কিছু ভুল থাকতে পারে। যদি থাকে তোমরা দেখো, আমাকে একটু জানাবে, আমাদেরও এটা সহজ হবে এটা কালেকশন কারণ ইয়া করা আর কি, সংশোধন করে নাও, কারেকশন করেনাও। তো থাকার কথা না, তো তারপরে যদি পাও তো জানাবে আর কি, ছোটখাটো এরকম যদি ভুল থাকে। তারপরে হলো আমাদের এখানে তাহলে এরকম ভাবে যদি হয়, জেড টু এর ভ্যালু আমরা এখানে যেটা পাচ্ছি সেটা এটা, এবং এটাকে একটা নাম্বার দিই আমরা, এটা 3 নম্বর ইকুয়েশন। কারণ আমাদের জেড ওয়ান জেড টু আমরা পরবর্তীতে অনেক জায়গাতে লাগবে, এই কারণে আমরা এটাকে ইকুয়েশন মার্ক দিয়ে রাখলাম। স্যার যে উপরে গিয়ে মাইনাস জে হলো কেমনে? ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে তো অনেক আগে কোশ্চেন করা উচিত ছিল। এটা এটা উপরে মাইনাস কিভাবে হয় সেটা হচ্ছে আচ্ছা, আর একটা এখানে দেখেন, আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটা তোমার, এটা হচ্ছে আমাদের এই 1/j ওমেগা সি এটা হয়, তাই না? 1/j ওমেগা সি। এখন যেটা তুমি করবে সেটা হলো যে আমরা যে উপরে নিচে জে দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, উপরে জে হলো আর নিচে হলো আমাদের মূলত জে স্কোয়ার, তাই না? জি স্যার, বুঝতে পারছি এবার। হ্যাঁ, তাহলে নিচে হলো জে স্কোয়ার, তাহলে জে স্কোয়ার মানে হলো মূলত -1, তাহলে এই মাইনাসের জন্য উপরে -j/ওমেগা সি টু এইভাবে আসছে মাইনাস। তাহলে যে জি উপরে স্যার। উঠলে পারে এখানে একটা মাইনাস আমরা নিয়ে নিতে পারি আর কি। আচ্ছা যাক, তো যেহেতু কোশ্চেন করলো তার মানে একটা প্রবলেম ছিল, আমরা এটাকে এর সাথে ইনক্লুড করে দিই ব্র্যাকেট ইয়া অনুযায়ী আর কি, সাইড নোট হিসেবে। আচ্ছা যাক, তাহলে আমাদের এখানে আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে যে জেড ওয়ান এবং জেড টু এটা থেকে আমাদের তোমার ইয়া লাগবে, তোমার কি বলে এটাকে, আমাদের জেড ওয়ান ইকুয়ালস টু মানে Z1/4 জেড টু, এটা আমাদের একবার 0 হতে হবে, একবার -1 হতে হবে, আমরা এখান থেকে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। তো এইটা করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে জেড ওয়ান এবং জেড টু এর গুণফল এবং জেড ওয়ান এবং জেড টু এর ভাগফল, এই দুটো জিনিস আমাদের দরকার হবে। তো এটা আমরা যেটা করবো, সব প্রথমে জেড ওয়ান এবং জেড টু গুণ করি। এখানে যেটা পেলাম, জেড ওয়ান এর ভ্যালু জে ইন্টু ওমেগা স্কোয়ার L1 C1 -1 ডিভাইড বাই ওমেগা সি ওয়ান, এবং তারপর এখানে মাইনাস জে ইন্টু এটা, এই মাইনাসটা আগে চলে আসছে এবং এভাবে এটা মাল্টিপ্লাই করেছে, যে যে গুণ করলে পরে আবার এখানে -1 হয়, মাইনাসটা এখানে উঠে গেল, তাহলে ওমেগা স্কোয়ার L1 C1 -1 ডিভাইড বাই ওমেগা সি ওয়ান, আর এখানে এটা এটা এরকম ভাবে থাকছে আর কি। তারপরে কথা হলো যে আমরা যেটা ক্যালকুলেশন করছি এটাতে আমরা আবারও বলে নিই যে আগে ধরে নিলাম রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে একটা, এবং তার জন্য L1 C1 এবং L2 C2 একই হবে। তো এরা যদি একই হয় তাহলে আমাদের এটা এটা এই L1 C1 এখানে যেটা থাকছে এবং এখানে যেটা আছে এই দুটো মূলত একই। তাহলে তুমি হয় যে কোনো একটাকে L1 C1 করে নিতে পারো অথবা শুধুমাত্র L2 C2 করে নিতে পারো। তাহলে উপরে নিচে আমাদের কেটে গেল, ওমেগাও কেটে যায়, তাহলে শুধুমাত্র থাকে L2/C1। তাহলে Z1 এবং Z2 এর গুণ করলে শুধু আমরা যেটা পাই সেটা হচ্ছে L2/C1 পাচ্ছি। তাহলে L2/C1 এখানে পাচ্ছি, ভালো কথা। আমরা এই যে L1 C1 ইকুয়ালস টু L2 C2, এখান থেকে আমরা এই কন্ডিশনটা আরেকটু আগে নিয়ে যেতে পারি, সেটা হলো যে এখান থেকে L2/C1 কে তুমি যদি বের করো তাহলে এটা সমান আবার L1/C2 ও হয়। তাহলে L2/C1 মানে হলো L1/C2, যেটা একটা রেজোনেন্স মানে তোমার ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম, এর মধ্যে ফ্রিকোয়েন্সি কোনো ডিপেন্ডেন্সি নাই, যেটা কিনা কনস্ট্যান্ট, এবং তাকে আমরা R k² এইভাবে এটাকে ডিফাইন করলাম। তাহলে R k² একটা কনস্ট্যান্ট, যেটা কিনা আমাদের আবারও এটা এই যে এই ফিল্টারটা যে একটা কনস্ট্যান্ট কে ফিল্টার এটা ডিফাইন করছে। কারণ আমরা জানি কি কনস্ট্যান্ট কে ফিল্টার যদি হয় তাহলে Z1 এবং Z2 এর মাল্টিপ্লিকেশন হয় একটা কনস্ট্যান্ট, মানে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না, এই কারণে এটা বলা হচ্ছে কনস্ট্যান্ট। তুমি যদি এল এবং সি এর ভ্যালু চেঞ্জ না করো তাহলে এটাতে এই তোমার যে এই Z1 এবং Z2 এর যে মাল্টিপ্লিকেশন এটা কোনো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সির উপরে এটা ডিপেন্ড করবে না। এই জন্য এটাকে আমরা বলি মূলত কনস্ট্যান্ট কে ফিল্টার। তাহলে এখানে ব্যান্ড পাস ফিল্টার আমরা নিয়ে যেটা আলোচনা করছি এটা একটা কনস্ট্যান্ট কে ফিল্টার হবে। এখন Z1 এবং Z2 এর যদি আমরা ডিভিশন নিই তাহলে দেখো Z1 কে আমরা যদি উপরে বসাই তাহলে উপরে আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম এবং Z2 এর ভ্যালু আমরা এটা পেয়েছিলাম, জাস্ট ডিভাইড করে দিলাম।
তাহলে জে এবং জে কেটে যায় এবং একটা মাইনাস থাকে, সেই মাইনাসটা উপরে নিলাম। এখন ওমেগা স্কোয়ার L1C1 -1 এটা, মানে এটাকে এখন মাল্টিপ্লাই করে তোমার যে ওমেগা স্কোয়ার L2C2 -1 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার L1C1 থাকছে, এখানে গুণ করলে পরে এটা L2C1 থাকছে, এটা এখানে আমরা রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো যে ওমেগা মানে তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা, এটা তো সমান সমান L1C1 দুইটা সমান সমান। এখন এখান থেকে আমরা কি পাই, যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/L1C1, তাই না? বা ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/L2C2। তার মানে যেখানে আমাদের L1C1 থাকবে সেখানে আমরা 1/ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার বসাতে পারি, বা L2C2 থাকলে একই কথা 1/ওমেগা নট স্কোয়ার বসাতে পারি। তো আমাদের এখানে দেখো যে L1C1 এখানে আছে, তার মানে হলো এখানে আমরা ইচ্ছে করলে ওমেগা নট, মানে এখানে আর কি 1/ওমেগা নট স্কোয়ার আমরা বসাতে পারি, এখানেও আমরা 1/ওমেগা নট স্কোয়ার বসাতে পারি। আর এখানে তো L2C2 এটা এরকম ভাবে থাক, এটা পরে আমরা একটু ট্রিটমেন্ট করবো আর কি। এখন তাহলে ওটাকে ওমেগা নট স্কোয়ার বসানোর পরে মানে L1C1 এবং L2C2 এর জায়গায় ওমেগা নট স্কোয়ার 1/ওমেগা নট স্কোয়ার বসানো হলে পরে আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এবং এটা দেখো দুটো একই, ওমেগা নট স্কোয়ার বাই ওমেগা ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার -1 এখানেও দেয়, তাহলে এই দুটোকে আমরা হোল স্কোয়ার নিলাম এবং নিচে ওমেগা নট ওমেগা স্কোয়ার L2C1 এটা থাকছে। তাহলে এটা কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের মূলত Z1/Z2 এর ভ্যালু। তাহলে Z1/Z2 এটাকে আমরা এই জিনিসটা পেলাম। এখন আমাদের ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সি কন্ডিশনে আসো, কাট অফ ফ্রিকোয়েন্সি যে কন্ডিশন, এটা আমরা জানি যে Z1/4Z2 এটা হয় 0 হবে। তার মানে আমাদের এই Z1/4 যেটা, এটা আমরা যেটা এখন যে পর্যন্ত যেটা পেলাম, এটাকে আমাদের হয় 0 হতে হবে অথবা -1 হতে হবে। এখন যদি 0 যদি হয়, Z1/4Z2 যদি 0 হয়, তাহলে এখানে এই যে 4Z2 কে গুণ করে দেয়, তাহলে Z1 ইকুয়ালস টু J ওমেগা L1 -1 J/ওমেগা C1, যেটা আমরা Z1 এর ভ্যালু জানি। তাহলে এই জিনিসটা 0 হতে হবে। এখন এটা 0 হবে কখন? যখন এটাকে মানে তোমার ফ্রিকোয়েন্সিটা মূলত কি হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হবে, তাই না? জিরন এটা 0 হবে কখন? আমরা এখানে আগেও দেখেছি যে এই যে জিরন যেটা 0 হবে, সেখানে মূলত যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স হচ্ছে মূলত এটা, এবং এরপরে এইটুকু অংশ হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। তো এটা 0 হবে তখনই যখন ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সমান, এবং এই সমানটা হবে কাট অফ ফ্রিকোয়েন্সিতে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে, তো যেটা কিনা ওমেগা নট আমরা এখানে ধরেছি। তাহলে প্রথম কন্ডিশন হলো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে Z1/4Z2 এটা যদি 0 হয় আমাদের কন্ডিশন অনুযায়ী, তাহলে এখানে আমাদের Z1 কে 0 হতে হবে। Z1 0 হবে যখন ওমেগা নট হবে, তাহলে ওমেগা নট না হলে Z1 0 হবে না। তো এটা আমরা যেটা পেলাম, তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি হওয়ার কথা ছিল, যে Z1 ইকুয়ালস টু 0, মানে Z1/4Z2 ইকুয়ালস টু 0। এটার জন্য আমরা যে কন্ডিশন পেলাম সেটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট, তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি হওয়া উচিত। কিন্তু এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা নিতে পারবো না, কারণ হলো এটা একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আমরা গ্রাফ থেকে যেটা দেখলাম যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছাড়া আরো দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ, এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি হতে পারতো যদি আমাদের এই রেজোনেন্স পয়েন্টগুলো আলাদা আলাদা হতো, তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি অবশ্যই হতো। বুঝছো? আগের যে গ্রাফটা দেখো, আগের যে গ্রাফটা ছিল এখানে যেটা আমরা দেখেছিলাম, এই যে ওমেগা নট, এটা একটা ওমেগা নট, এটা একটা ওমেগা নট, আলাদা আলাদা, মানে সিরিজ আর শান্ট টার্মের জন্য। এই কারণে তখন আমরা বলতে পারতাম যে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং পরবর্তী কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা একটা পাস ব্যান্ড, এখান থেকে পরবর্তী ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা একটা পাস ব্যান্ড। এটা আমরা ওই সেন্সে ওই লজিকে আমরা এখানে বলতে পারছিলাম। কিন্তু আমাদের পরবর্তীতে যেটা আমরা কন্ডিশন নিয়েছি যে L1C1 ইকুয়ালস টু L2C2, তাহলে এটা যেটা এই কন্ডিশন আমাদের দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি একই হয়ে গেছে, এবং যেটা কিনা আমাদের পাস ব্যান্ডের মধ্যে পড়েছে। তো যদি পাস ব্যান্ডের মধ্যে কোনো একটা ফ্রিকোয়েন্সি পড়ে যায়, তাহলে এটা তো নিশ্চিন্তে কাট অফ ফ্রিকোয়েন্সি হবে না। বুঝছো? লজিকটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে যেহেতু এটা কাট অফ ফ্রিকোয়েন্সি হবে না, তাহলে আমরা এখানে Z1/4Z2 ইকুয়ালস টু 0 যে কন্ডিশন থেকে আমরা যেটা পেলাম, এটা আমাদের ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি হিসাবে নিতে পারছি না। তাহলে আমাদের বাকি যে কন্ডিশনটা আছে Z1/4Z2 ইকুয়ালস টু -1, এখান থেকে আমাদের আরো দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি পেতে হবে। এটা আমরা কি করে পাবো? তাহলে আমাদের যে Z1/4Z2 এর ভ্যালু আমরা একটু ক্যালকুলেট করলাম, ওমেগা ওমেগা বাই ওমেগা নট স্কোয়ার, ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার -1 এর হোল স্কোয়ার বাই এটা। তো এটাকেই আমাদের মানে এখানে আমরা 1/4 দিয়ে গুণ করে যাওয়া হয়, সেটাকে আমাদের -1 হতে হবে, কারণ এখানে আমাদের Z1/4Z2 ছিল, আমরা ক্যালকুলেট করেছি শুধুমাত্র Z1/Z2, তাই না? আমাদের ক্যালকুলেশন ছিল
Z2 ক্যালকুলেট করেছি আমরা, এবং এটা করে আমরা এইটুকু অংশ পেয়েছি। তো তাহলে এটাকে আমরা 1/4 দিয়ে গুণ করলে পরে -1 এর সমান হতে হবে। তো সেই কাজটা আমরা করি এখন। তাহলে এখানে 1/4 দিয়ে গুণ করলাম, এখানে নিচে একটা মাইনাস ছিল, আর আমাদের কন্ডিশন এখানে একটা -1 আছে, ওই মাইনাসে মিলে এটা প্লাস হয়ে গেল। তাহলে 1/4 ইন্টু এইটুকু অংশ যেটা আমরা Z1/Z2 এর ভ্যালু পেলাম, একে গুণ করে আমরা 1 হতে হবে, তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা এখান থেকে পাবো। এবং এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে সব প্রথমে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 ওমেগা স্কোয়ার L2C2 L2C1 এখানে চলে গেল, এবং এটাকে তুমি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দাও, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 বা ওমেগা নট টু দি পাওয়ার 4 -2 ওমেগা স্কোয়ার, এর মানে তোমার এখানে স্কোয়ার ফর্মুলায় ফেলে যাওয়া হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা তোমরা জানো, ওই ফর্মুলা ফেলে এটা আসছে। এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমাদের ওমেগা নট আমরা আরেকটা এখানে নিয়ে আসতে পারি, L2C2 আমরা এরকম টার্মে না রেখে এখান থেকে আমরা আরেকটা ওমেগা নট নিয়ে আসতে পারি। আমরা এই কাজটা আগেও করতে পারতাম, এখানেও আমরা এখানেও ইচ্ছা করলে পরে L2C2 কে তুমি বাদ দিয়ে L2C1 কে বাদ দিয়ে ওমেগা নট একটা নিয়ে আসতে পারতে, কোনো ব্যাপার না, আগে পিছিয়ে হলো আর কি, কোনো সমস্যা নেই, ওখানে করা যায় এখানেও করা যায়, একই ব্যাপারই হবে। তাহলে এখানে L2C1 এখানে আছে, আমরা যদি L2C2 পেতাম তাহলে একটা ওমেগা নট বলতে পারতাম, অথবা L1C1 যদি আমরা এখানে পেতাম তাহলে একটা ওমেগা নট আমরা বলতে পারতাম। কিন্তু এখানে L1ও নাই বা C2ও নাই, তাহলে আমরা যে কোনো একটা নিব। সেটা হলো যে আমরা L কে উঠিয়ে যদি দিতে চাই তাহলে L2C2 আমাদের এখানে নিতে হবে, তাহলে L2C2 ইকুয়ালস টু 1/ওমেগা ওমেগা নট, তাই না? তাহলে এখানে এই C2 নেওয়ার জন্য তাহলে C2 উপরে নিচে আমরা গুণ করতে পারি, তাহলে এখানে C2 দিয়ে গুণ করলাম, এবং এই যে L2C2 এটা সমান আমরা বলতে পারি 1/ওমেগা নট স্কোয়ার, এবং এখান থেকে ফাইনালে যেটা পাবে সেটা হচ্ছে 4 ওমেগা স্কোয়ার C1 এখানে থাকছে, L2C2 মিলে এখানে ওমেগা নট স্কোয়ার হলো, আর এখানে C2 তা থাকছে আর কি। স্যার এখানে L1 দিয়ে গুণ করে ভাগ করা যায় তো না, L1 হ্যাঁ C1 হ্যাঁ হ্যাঁ, একই, অবশ্যই হতো, একই হতো। তখন তো L C থাকতো না, L মানে তখন থাকতো। তখন এখানে একটা L2/L1 এরকম ভাবে থাকতো তখন এটা, বুঝছো? এখানে যেরকম C1/C2 আছে, ওই সময় এটা রিভার্স হয়ে যেত এবং এল এর টার্মে থাকতো L2/L1 এরকম টার্মে হতো আর কি। আমরা এটা দুই রকম নিয়মে করতে পারি, একটা এরকম ক্যাপাসিটরের টার্মেও করতে পারি, আবার ইন্ডাক্টরের টার্মেও করতে পারি, একই ব্যাপার, আমাদের কন্ডিশন গুলো একই হবে, বুঝছো? L1C1 ইকুয়ালস টু L2C2, এটা তো আমাদের কন্ডিশন আছে, তুমি যদি একটা কন্ডিশন এখান থেকে বের করে নিতে পারো তাহলে এখান থেকে তুমি আরেকটা কন্ডিশনে সুইচ করতে পারবে। তোমার যখন যেটা অ্যাভেলেবল আছে, তুমি যদি ইন্ডাক্টরকে ভ্যারি করতে চাও এল এর টার্মে রাখবে, ক্যাপাসিটরকে ভ্যারি করতে চাও তাহলে সি এর টার্মে রাখবে। এটাই আমরা এখানে যে কোনো একটা এখানে চয়েস করেছি, এখানে সি কে চয়েস করা হয়েছে, ইচ্ছে করলে এলও করা যেত, একই রকম হতো আর কি। আচ্ছা তাহলে এখানে তাহলে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার, তাহলে সব জায়গাতে আছে এই ওমেগা নট স্কোয়ার, এটাকে আমরা সবগুলো থেকে মানে তোমার এই ওমেগা নট স্কোয়ারকে আমরা বাদ দিতে চাই, বাদ দেবো কিভাবে? ওমেগা নট টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো সবগুলো টার্মকে, তাহলে ওমেগা নট টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই প্রথম টার্মটা ফ্রি হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 4 -2, এখানে তাহলে এক মানে দুইটা কাটছে আর কি পাওয়ার, তাহলে ওমেগা নট স্কোয়ার একটা থেকে যাচ্ছে, তাই না? আর তারপরে এ পাশে আমাদের হ্যাঁ যেটা ছিল সেটা হচ্ছে 1 কে গুণ করলে পর ওমেগা নট টু দি পাওয়ার 4, এবং এখানে যেটা ছিল ওমেগা নট স্কোয়ার, এখানে এটা ওমেগা মানে 4 ওমেগা স্কোয়ার ওমেগা নট টু দি পাওয়ার ওমেগা নট স্কোয়ার C1/C2, এই জিনিসগুলো আমাদের এখানে থাকছে, এবং এটাকে বামে নিয়ে এসে তারপরে এখান থেকে 2 ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ারকে কমন নেওয়া হয়েছে, এটা একসাথে একটু এক লাইন এখানে জাম্প করেছি, এটা বুঝতে আমাদের মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। তো তো যাই হোক, এটা সমস্যা হলে তোমরা এখানে করে নিতেই পারো আরেক লাইন। তারপর এখানে মাল্টিপ্লাই করা করা হয়েছে এবং কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে তুমি যেটা পেলে 1 মাইনাস 2 C1/C2 প্লাস ওমেগা নট টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0, এই পর্যন্ত আমরা এখানে পেলাম। তাহলে এটা একটা ইকুয়েশন, তোমার এখানে ওমেগা নট মানে ওমেগা স্কোয়ারের টার্মে যদি আমরা বলি তাহলে এটা একটা বাইনোমিয়াল ইকুয়েশন, এবং এটাকে আমরা যদি সলভ করতে চাই তাহলে তুমি ওমেগা স্কোয়ার এখান থেকে সলিউশন আকারে পাবে। এবং আমরা যে কোনো একটা ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা জানি ইকুয়েশনের যে তুমি মানে সলিউশন যেটা আমরা জানি যে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ওই ফর্মুলা অনুযায়ী এটাকে সলভ করতে পারি। তাহলে এটা কোন টার্মে হবে? ওখানে এক্স যেরকম আমরা এখানে যেটা বলেছিলাম ওই এক্স এর জায়গাতে এখানে আসলে ওমেগা স্কোয়ার এটা আছে, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আমাদের সব প্রথমে -b, তাহলে -b কোনটা হবে? সেখানে ওমেগা স্কোয়ার ছাড়া যেটুকু অংশ আছে এখানে, তাহলে এটা আমাদের -b,
তাই না? তাহলে ওমেগা স্কোয়ারকে আমরা যদি বাদ দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো 2 ওমেগা নট স্কোয়ার 1 মাইনাস 2c1/c2। তাহলে এইটুকু হচ্ছে আমাদের মূলত মাইনাস বি এর ভ্যালু। প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এখানে যা পেলাম এটার উপরে তুমি স্কোয়ার করো। তাহলে এখানে 4 ওমেগা নট টু দি পাওয়ার 4 1 মাইনাস 2c1/c2 এর হোল স্কোয়ার। তারপর মাইনাস 4ac এর ভ্যালু তো এখানে 1, মানে এখানে 1 আকারে আছে আর কি, ইন্টু সি, তাহলে সি এর ভ্যালু ওমেগা নট টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2a। তাহলে 2a এর তো আবার এখানে 1 এখানে, তাহলে 2 থাকছে আর কি। এখন এখান থেকে যে কাজটা করা যায় সেটা হলো যে রুটের মধ্যে আমরা ওমেগা নট টু দি পাওয়ার 4 এটাকে কমন নিতে পারি আর 4 কে কমন নিতে পারি। তো 4 কে যদি কমন নেওয়া হয়, ওমেগা নট কে যদি কমন নেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 ওমেগা নট স্কোয়ার। এই 2 ওমেগা নট স্কোয়ারকে যদি আমরা এখান থেকে মানে দুই টার্ম থেকে উপরে কমন নিই, তাহলে উপরে 2 কেটে যায় এবং ব্র্যাকেটের বাইরে একটা তোমার এই যে ওমেগা নট স্কোয়ার থাকে। এই ওমেগা নট স্কোয়ারকে আমরা এই ওমেগা স্কোয়ার যেটা আছে একে একে যদি তুমি স্কোয়ার উঠিয়ে দাও তাহলে ডানে একটা রুট চলে যায়, এবং রুট গেলে পরে শুধুমাত্র এখানে ওমেগা নট থাকবে, রুট অফ 1 মাইনাস ওমেগা 2c1/c2 প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস 2c1/c2 এর হোল স্কোয়ার মাইনাস 1। দেখো এটা আমরা থাকি কিনা। এই পর্যন্ত আমরা এরকম ভাবে পাচ্ছি। এখন বিষয় হলো যে ওমেগার যেটা যেটা ফ্রিকোয়েন্সি আমাদের, এই ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা তাহলে দুইটা সলিউশন পাচ্ছি, প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে একটা। তাহলে প্লাস নিয়ে আমরা একটা পাচ্ছি যেটা ওমেগা 1, এই ওমেগা 1টা হচ্ছে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং ওমেগা 2 মাইনাস নিয়ে তুমি প্লাস মাইনাসে উল্টা করতেই পারো। তাহলে ওমেগা 2 যেটা এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি। এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা এখানে পাচ্ছি ওমেগা 1 এবং ওমেগা 2, এবং এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যে যেটুকু আছে সেটা হচ্ছে মূলত এর পাস ব্যান্ড, এবং এটা ছাড়া বাকিগুলো অ্যাটেনুয়েশন ব্যান্ড। এখন এটার সাথে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে রিলেট করতে পারি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এর সাথে রিলেট করি তাহলে যেটা হবে সেটা হলো একে মাল্টিপ্লাই করো ওমেগা 1 এবং ওমেগা 2 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু রুট অফ 1 মাইনাস 2c1/c2, মানে এখানে যা আছে এটা তো হুবহুব এখানে লেখা হলো। এবং এর মধ্যে দেখো এই রুটের মধ্যে যেটা আছে, মানে যেহেতু এটা রুটের মধ্যে আমরা গুণ করেছি, এটাকে একবারে নিয়ে নিয়েছি একটা রুটের মধ্যে, তাহলে এইটুকু অংশ হলো যদি আমরা এ ধরি, এবার এই রুটের মধ্যে যেটা আছে এটাকে আমরা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে, তাই না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। এবং এইটুকু অংশ মিলে, ও আচ্ছা এটা তো লিখলামই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই বি স্কোয়ার যেটা সেটা হলো মূলত এইটুকু অংশের স্কোয়ার, এবং এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যায় এবং সেটা থাকে হলো 1 মাইনাস 2c1/c2 এর হোল স্কোয়ার মাইনাস 1, মানে ব্র্যাকেটের রুটের মধ্যে যেটুকু অংশ আছে এইটুকু শুধু এখানে থাকছে। এখন এই যে এটাকে ব্র্যাকেটের মধ্যে মানে রাখছি আর কি, যেটুকু আমাদের এখানে এটার স্কোয়ার ছিল এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখা হয়েছে, এবং সেকেন্ড ব্র্যাকেট যদি উঠিয়ে দাও তাহলে আমাদের এইটুকুর মধ্যে যা থাকে সেটা শুধুমাত্র 1 থাকে, কারণ এটা একই জিনিস কেটে যায়, এবং এটা রুট অফ 1, এখানে মাইনাস মাইনাস প্লাস হলে পরে এটা +1 হয়ে যায় আর কি। এবং সব মিলে এখানে যেটা হয় সেটা হচ্ছে ওমেগা 1 ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা নট স্কোয়ার। এবং এখান থেকে আমরা আরেকটা লাইন করতেই পারি, সেটা হলো ওমেগা নট, আচ্ছা এখানে এটাকে বামে নিয়ে নিই, তাহলে ওমেগা নট এটা সমান কি লেখা যায়? এই ইকুয়েশন লিখতে খুব বেশি সময় লাগে ওয়ার্ডে। হ্যাঁ, তাহলে ওমেগা নট স্কোয়ার এটা সমান হলো ওমেগা 1 এবং ওমেগা 2 এর গুণ করে যা পাও তার স্কোয়ার রুট। তো এটাকে মানে যতগুলো ভ্যারিয়েবল তার আগে তুমি মাল্টিপ্লাই করলে এবং স্কোয়ার রুট করলে এটা একটা এক ধরনের মিন। এটাকে কি ধরনের মিন বলে তোমরা কি জানো? মিন মানে তো জানো তোমরা, গড়। রুট স্কোয়ার মিন। না না, রুট স্কোয়ার মিন এটাকে আমরা বলি তোমার জিওমেট্রিক মিন। তোমরা পরিসংখ্যানে পড়েছো ফার্স্ট ইয়ারে, যে যতগুলো ভ্যারিয়েবল আছে তোমার স্যাম্পলের মধ্যে সবগুলো ভ্যারিয়েবলকে সব প্রথমে গুণ করলে তারপর এটাকে আবার মানে যতগুলা গুণ করেছো তত রুট, মানে যদি 3টা গুণ করে তাহলে 3 রুট, তাই না? এরকম ভাবে মানে ওটার বেজ হবে তত। তো এরকম ভাবে যদি আমরা নিই তাহলে এখানে যেটা দুইটা নিয়েছি আমরা, তাহলে এটার জন্য আমরা স্কোয়ার রুট বলেছি। তাহলে স্কোয়ার রুট অফ ওমেগা 1 ওমেগা 2 এটা হচ্ছে আমাদের মূলত একটা জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়। তো জিওমেট্রিক মিন হচ্ছে এটা। তাহলে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা এটা ওমেগা 1 এবং ওমেগা 2 এর জিওমেট্রিক মিনের সমান হচ্ছে তাহলে এটা। তো এই হচ্ছে আমাদের মূলত ব্যান্ড পাস ফিল্টারের কথা। কোনো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো।
আমাদের ব্যান্ড পাস ফিল্টার এই পর্যন্তই মূলত কমপ্লিট। এবং তোমরা এটা কার্ভটা খুব ভালো মতো খেয়াল করবে, কার্ভটা যদি এখানে বুঝে যাও তাহলে ব্যান্ড পাস ফিল্টার বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না। স্যার এটার চিত্রতে তো তাহলে এফ নটটা মাঝখানে থাকবে, F1 আর F2 মাঝে না, মাঝে। জিওমেট্রিক মিন, যে জিওমেট্রিক মিন এখানে F1 কত F2 কত তার উপরে এটা ডিপেন্ড করছে এটা কোন দিকে থাকবে, তাই না? যে কোনো একদিকে এটা বায়াসড হতে পারে। তুমি যদি একদম অ্যাভারেজ নিতে আর কি, মানে আমাদের অ্যারিথমেটিক মিন যেটা নিতাম, মানে F1 প্লাস F2 ডিভাইডেড বাই 2, এটা করলে পরে একদম মানে মাঝে হতো আর কি। কিন্তু এটা জিওমেট্রিক মিন, এটা যেটা ভ্যালু বড় তার দিকে এটা বেশি হতে পারে, বায়াসড হতে পারে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মূলত ব্যান্ড পাস ফিল্টার। এবং তারপরে আমাদের এখন যেটা হবে সেটা হচ্ছে ব্যান্ড এলিমিনেশন ফিল্টার। ব্যান্ড এলিমিনেশন ফিল্টার হলো এটার ঠিক উল্টা। তোমাদের যদি ব্রেক দরকার হয়, আহ, তোমরা ব্রেক নিতে পারো 5 মিনিট, তারপর আবার তোমরা লগ ইন করতে পারো, বা লগ ইন করা মানে আউট করার দরকার নেই, লগ আউট করার দরকার নেই। তোমরা এখানে থেকে গল্প বা ব্রেক নিতে পারো আর কি, বা অন্য কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা এরপরে স্যার, আমাদের ব্যান্ড এলিমিনেশন ফিল্টারটা আমরা আবারও শুরু করবো। হ্যাঁ, বলো। স্যার আমাদের কি অনলাইনে পরীক্ষা নিতে পারে? অনলাইনে পরীক্ষা আসলে যদি ইউজিসি থেকে বলে, সিদ্ধান্ত যদি নেয় তাহলে হতে পারে। এখন মানে পুরোটা অনিশ্চিত আর কি, কিভাবে কোথায় কি হচ্ছে, একটা নোটিশের পরে আর একটা নোটিশ হচ্ছে, এটা কারেকশন হচ্ছে, পুরোটা বিষয়টা কনফিউজিং হয়ে গেছে আর কি। জি স্যার। এখানে এখনো মানে কনফার্ম বলা যাচ্ছে না আসলে কি হবে। আবার বলা হচ্ছে যে সামনে 17 মে খুলে দিবে সবই, এখন কি হবে বলা মুশকিল আর কি। দেখা যাক, ওয়েট করি আমরা, এছাড়া তো আর কিছু করার নেই। আর তোমাদের পরীক্ষা ক্লাস এগুলো সবগুলো শেষ করে ফেলতে পারলে তো আমরাও বাঁচি। আমরাও তো চাই তোমাদের তাড়াতাড়ি শেষ হোক, তোমরা জবের জন্য প্রিপারেশন নাও। যাক, তোমাদের অ্যাটেন্ডেন্স 21 জন, এটা কি মানে রমজানের জন্য কম নাকি? তোমরা কিন্তু ক্লাস করতে চাচ্ছ বলে কিন্তু আমি ক্লাস নিচ্ছি, এটা যেন আবার চাপিয়ে দেওয়া না হয়। হ্যাঁ, যে ক্লাস নিচ্ছি তোমরা মানে জোর করে আসছো বা ইচ্ছার বিরুদ্ধে আসছো, এরকম যেন না হয়। না স্যার, এটা মোটামুটি রেগুলারই বলা চলে, এরকমই থাকে। এরকম 21 জনের একটু বেশি থাকে মনে হয়, 30 জন। বা তোমাদের তো 30 অ্যাটেন্ডেন্ট জনের মতো পার্টিসিপেন্ট, তোমাদের ইয়ে কত, টোটাল স্টুডেন্ট কত? স্যার, 80 জনের মতো স্যার। 80 জনের মধ্যে 20 জন, তাহলে দেখো কত হয়, 25%। 25% স্যার। 25% খুবই নেগলিজিবল একটা নাম্বার। তারপরে তোমাদের অ্যাটেন্ডেন্সও আছে, ওই অ্যাটেন্ডেন্সের উপরেও তো তোমরা মানে আগে যেটা হলো বলা হলো, তারপরে তোমরা অনেকখানি বেড়ে গেছিল আর কি। যাক, হয়তো রমজান মাসের জন্য এটা হতে পারে। কিন্তু এটা যেটা বললাম আর কি, যে এতে কাফে কেউ আছে, এই কারণে আজকে ক্লাসে আসতে পারেনি, কিন্তু আসতো আর কি। এতে কাফে না থাকলে, এরকম থাকলে আমাকে একটু জানাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নেই। স্যার আপনি যে অংশটুকু নেন এটার উপরে কয় 4 সেট? হ্যাঁ, এটা সমান সমানই হওয়ার কথা, 4-4। কোন অংশটা কঠিন? আচ্ছা, যদি এই কোশ্চেনটা করা ঠিক না, আসলে সবই সহজ, একটু পড়তে হবে। গ্রাফ ট্রাফ এগুলো একটু কঠিন হয়। গ্রাফ কঠিন? বলো কি, গ্রাফটাই তো সহজ, যে কোনো জিনিসের গ্রাফটাই হচ্ছে সহজ। এবং গ্রাফ বুঝলে পরে তুমি পুরো জিনিসটাই খুব ভালোভাবে বুঝে যাবে। এবং গ্রাফ নিয়ে অনেক কথা বললাম, এই কারণে কঠিন মনে হলো। তোমরা নিজে পড়তে যাবে, দেখবে যে অতখানি কঠিন লাগছে না। কিন্তু এটা আজকেই পড়ো, বুঝছো? যেটা যেদিন পড়াচ্ছে সেটা আজকে, বা যেদিন পড়ানো হচ্ছে সেদিনই পড়ো, তাহলে এটা সহজে বুঝতে পারবে আর কি। তাছাড়া কোথায় কি বলেছিলাম এটা ভুলে যাবে। এবং এটার এই ব্যান্ড পাস বা ব্যান্ড এলিমিনেশন ফিল্টার, এটার জন্য গ্রাফটাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রাফ না বুঝলে পারে এগুলো, এদিকে কোনটা কি বলছি এই কোশ্চেন মানে মুখস্থ করা ছাড়া আর বোঝা খুব একটা যাবে না আর কি তখন, এবং সেটা খুবই কঠিন হবে। কিন্তু এটা যদি গ্রাফটা যদি একবার বুঝে ফেলো, গ্রাফটা বোঝাও খুবই সহজ, এবং বুঝতে পারলে দেখবে যে সবই মজা লাগছে, একটা পর একটা এমনি মিলে যাবে।
তো যাক, আমাদের তাহলে এখন ব্যান্ড এলিমিনেশন ফিল্টারে আমরা এটা বলি। ব্যান্ড এলিমিনেশন ফিল্টারটা হচ্ছে মূলত আমাদের ব্যান্ড লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টারের প্যারালাল কম্বিনেশন, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে সিরিজ কম্বিনেশন যদি হয় তাহলে এটা ব্যান্ড পাস ফিল্টার হয়, এবং প্যারালাল কম্বিনেশন হলে ব্যান্ড এলিমিনেশন ফিল্টার হয়। এখন এই ব্যান্ড এলিমিনেশন ফিল্টারটা প্যারালাল কম্বিনেশনে কেন হচ্ছে, বা তোমার এখানে মূলত এটাই কেন হচ্ছে আর কি, এটা এটা আমরা একটু খেয়াল করি, আমরা একটু বোর্ডে যাই। তাহলে এটা প্যারালাল কম্বিনেশনে এটা যে ব্যান্ড এলিমিনেশন কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। একটু আগে খেয়াল করো, আমাদের যেটা ব্যান্ড পাস ফিল্টার ছিল সেই ব্যান্ড পাস ফিল্টার ছিল এরকম যে এটার আউটপুটকে আমরা মূলত এটার ইনপুটে আমরা এখানে ফিট করেছিলাম, তাই না? এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা, আচ্ছা এটা মুছে দিই। আমাদের এখানে এটা ইনপুট আউটপুট সবই এখানে বলেছে, এটা লো পাস ফিল্টার, এটা একটা হাই পাস ফিল্টার, এটা সবই ঠিক আছে। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এটাকে প্যারালাল কম্বিনেশন যদি করতে হয়, তাহলে এটার যে ইনপুট, এই ইনপুটকে আমরা নিয়ে চলে গেলাম, দিয়ে এর সাথে আমরা দিলাম, এবং এটা এটাকে নিয়ে আমরা একই সাথে ইনপুট দিলাম, মানে তোমার এই যে ইনপুটটা এই পাচ্ছে ওই একই ইনপুট হাই পাস ফিল্টারও পাচ্ছে। তারপরে কথা হলো এটার যে আউটপুট, এই আউটপুটটা আমরা কোথা থেকে নিব, এখান থেকে নিচ্ছে মনে করো, এবং এখানে কানেকশন হবে না, এটাকে অ্যাভয়েড করে এখান থেকে যে এটা আউটপুট তুমি এখানে পাচ্ছ, এবং এখান থেকে নিয়ে আমরা যেটা পাবো সেটা আমরা আউটপুটে দিলাম। তাহলে দেখো এটা একটা প্যারালাল কম্বিনেশন হলো। তার মানে যে তোমার লো পাস ফিল্টারের যে ইনপুট এবং হাই পাস ফিল্টারের ইনপুট, এটাকে আমরা একই সাথে কম্বাইন করে দিয়েছি। লো পাস ফিল্টারের যে আউটপুট, হাই পাস ফিল্টারের যে আউটপুট, সেটাও আমরা এখানে কম্বাইন করে দিয়েছি। তাহলে এখানে যে আমরা যেটা বুঝছি যে আমরা এখানে মানে আগে যে জিনিসটা ছিল, আগে লো পাস ফিল্টারটা রিফাইন করলো, তারপর হাই পাস ফিল্টার এটাকে রিফাইন করছিল। এখন যে জিনিসটা হবে যে লো পাস ফিল্টারও যে সময় রিফাইন করছে, ওই এট এ টাইম হাই পাস ফিল্টারও একে রিফাইন করছে। তাহলে এইভাবে যদি আমরা দিই তাহলে এটা একটা মূলত আমাদের ব্যান্ড এলিমিনেশন ফিল্টার এখানে হবে। এবং কিভাবে হবে, তোমার এখানে যদি আমরা মানে অনেক রকমের ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি আমরা দিই, তাহলে দেখো সবপ্রথমে আমাদের যেটা লো পাস ফিল্টার যে কাজটা করবে সেটা হলো যে লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলাকে কি করবে, সে বাধা দিবে। মানে এখানে যেটা দিল না আর কি, বাকিগুলো হাই পাস ফিল্টার হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো এখানে যেটা দিবে। লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল মানে তোমার একটা সার্টেন ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি, তোমার যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা, ওই কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সি গুলাকে ও পাস করতে দিবে, এবং বাকিগুলাকে দিল না। তাহলে এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের মূলত কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে FC1, এবং তুমি এখান থেকে যেটা পাচ্ছ FC1 থেকে এটার আউটপুটে যেটা পাচ্ছ, এখানকার যে ফ্রিকোয়েন্সি গুলো, এই ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে FC1 এর থেকে ছোট। আচ্ছা, তারপরে এখানে ওই একই সিগন্যাল গুলো আবার এই কাট অফ ফ্রিকোয়েন্সি মানে তোমার যে হাই পাস ফিল্টারও পাচ্ছিল, এবং হাই পাস ফিল্টার থেকে তুমি এখানে যে ফ্রিকোয়েন্সিটা পাবা সেখানে এই ফ্রিকোয়েন্সিটা হবে মানে এইটার যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এই কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড়। তার মানে এটা এই FC2 এর থেকে বড়। এই FC2 হচ্ছে এই হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে FC1, এবং এটা কাট অফ ফ্রিকোয়েন্সি FC2। তাহলে এটাকে যদি আমরা একটা আবারও ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে যদি দেখতে চাই, মনে করো কোনো একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে মূলত এটা, যেটা কিনা আমাদের FC1, এবং FC1 এর নিচের ফ্রিকোয়েন্সি গুলোকে ও পাস করতে দিবে, তাহলে এটা আমাদের মূলত পাস ব্যান্ড। এবং হাই পাস ফিল্টার যে কাজটা করবে সেটা হচ্ছে এফ এফ C2, FC2টা হচ্ছে আমাদের মূলত এরকম কোনো একটা পজিশন হবে FC2, এবং FC2টা হচ্ছে এরকম পজিশন, এবং এর ওপরের ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে। তাহলে এদিকে সিগন্যাল গুলো পাস করতে দিল, তাহলে এটা আমাদের মূলত পাস ব্যান্ড বলতে পারছি। এবং এর এদিকে সিগন্যাল গুলোকে পাস করতে দিল, তাহলে এটা আমাদের একটা পাস ব্যান্ড হচ্ছে। তাহলে এটা পাস ব্যান্ড, এটা পাস ব্যান্ড। তাহলে এর মাঝে যেটা অংশটা থাকছে, এইটুকু সিগন্যাল আমাদের মূলত অ্যাটেনুয়েশন হচ্ছে। তাহলে এইটুকু অংশটাই হলো আমাদের অ্যাটেনুয়েশন ব্যান্ড, এবং এখান থেকে আমরা যেটা পাবো সেখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা অংশকে, একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিকে এলিমিনেট করছে, অ্যাটেনুয়েট করছে, এবং বাকিগুলোকে পাস করতে দিচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা লাগাই তাহলে আমরা এখান থেকে একটা ব্যান্ড এলিমিনেশন ফিল্টার এখানে পাবো।
এখন এটাকে ব্যান্ড এলিমিনেশন ফিল্টার হওয়ার জন্য তাহলে আরো একটা কন্ডিশন এখানে তুমি দেখো, যে এই FC1 এটা FC2 এর থেকে ছোট। মানে লো পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হাই পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ছোট। কখন? এটা যদি ব্যান্ড এলিমিনেশন ফিল্টার যদি হয়। আর যদি ব্যান্ড পাস ফিল্টার যদি হতো, সেখানে কি বলেছিলাম, যে লো পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা হাই পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড়। বুঝছো? বুঝতে পারছো জি কি এটা? স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এটা এটা কেন হলো, তাই লিখি। আচ্ছা যাক, এখান থেকে না লিখে এখানে লিখি আমরা। তাহলে FC1 ইজ লেস দেন FC2, এটা হচ্ছে আমাদের ফর ব্যান্ড পাস ব্যান্ড এলিমিনেশন ফিল্টার। ব্যান্ড এলিমিনেশন ফিল্টার। আর এই FC1 এটাকে FC2 এর থেকে বড় হতে হবে। এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের জন্য এটা হতে হবে। তো এটা কেন? কারণ এইটুকু অংশের মধ্যে দেখো, FC1 যদি FC2 এর থেকে বড় হয়ে যেত, যদি হতো আর কি, মানে এখানে তো আমরা নিবই না, তাহলে এটা এরকম কোন একটা পজিশনে ঢুকে যেত, তাহলে ওইটুকুর মধ্যে তুমি এটার অ্যাটেনুয়েশন ব্যান্ড বলে আর কোনো ব্যান্ড এখানে থাকতো না। বুঝছো? তাহলে এটা আমাদের এই কন্ডিশনটা এই কারণে নেওয়া হচ্ছে, আমরা এখানে একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি, এখান থেকে আমরা এটাকে অ্যাটেনুয়েট করতে চাই। তো অ্যাটেনুয়েট যদি করতে চাই, তাহলে এটা অবশ্যই এই দুটা ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে, এবং সেই ডিফারেন্সটা এরকম হবে যে FC1টা এটা থেকে ছোট হবে। তুমি যদি FC1টাকে এদিকে নিতে, তাও একটা ডিফারেন্স পেতে, কিন্তু এটা FC1টা বড় হয়ে যেত, এবং যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন এটা আবার মানে তোমার কি বলে এটাকে, এটা ব্যান্ড পাসও হতো না, মানে কোনো ফিল্টার এখানে হতো না, তাহলে সব ফ্রিকোয়েন্সিকে ও পাস করতে দিচ্ছে। কারণ এই হাই পাস ফিল্টার ও হাই গুলোকে পাস করবে, লো পাস ফিল্টার ও লো গুলোকে পাস করবে, কারণ এখানে সবই প্যারালালে আছে, এই দুটো প্যারালালে আছে, তাই না? এটার আউটপুট গুলো একটাই পয়েন্ট, এটার ইনপুট গুলো একটাই পয়েন্ট। তাহলে এই জিনিসটা মূলত এরকম হচ্ছে, এবং এটা এইটুকু ফ্রিকোয়েন্সির মধ্যে যে সিগন্যাল গুলো এখানে তুমি দিবে, ওই সিগন্যাল গুলোকে এও অ্যাটেনুয়েট করবে, এও অ্যাটেনুয়েট করবে, এবং ফাইনালি ওই আউটপুটে কোনো সিগন্যাল তুমি এখানে পাবে না। বুঝছো? তাহলে এখন এটা আমরা কার্ভে চলে যাই, যে এটা কার্ভ থেকে আমরা কি করে বলতে পারি যে প্যারালাল কম্বিনেশন তো আমরা এখানে বুঝলাম। এখন সিরিজ আর্ম এবং শান্ট আর্মের যে প্যারালাল সিরিজের বিষয়টা, এটা আমরা একটু ওখানে কথা বলি, যে এটা কেন ওরকম হচ্ছে। এটুকু ক্লিয়ার তো না বোর্ডে? আচ্ছা, এখন দেখো আমরা যে সিরিজ আর্ম এবং শান্ট আর্মের যে অ্যারেঞ্জমেন্ট গুলো, এটাকে আমরা জাস্ট একটু রিভার্স করে দিয়েছি। যেটা আমাদের ব্যান্ড এলিমিনেশন ফিল্টার ছিল, ব্যান্ড পাস ফিল্টার ছিল, সেখানে দেখো যে সিরিজ আর্মে ছিল এটা সবগুলো সিরিজে, আর শান্ট টার্মে ছিল এল এবং সি এরা প্যারালালে। এখন উল্টা করেছি, সেটা হলো যে সিরিজ আর্মে আমরা এটাকে প্যারালালে নিয়েছি, এবং শান্ট টার্মে এটাকে সিরিজে নিয়েছি। এখন এই জিনিসটা নিয়ে আমরা গ্রাফে চলে যাই, তাহলে আমরা ক্লিয়ার হবে যে এটা নিলে পরে এটা ব্যান্ড এলিমেন্ট কিভাবে হচ্ছে। সেটা হলো যে এখন জেড অন কোনটা, জেড অন হচ্ছে প্যারালাল কম্বিনেশনটাই হচ্ছে আমাদের মূলত জেড অন, এবং প্যারালাল কম্বিনেশন তোমাদের তোমরা কি কার্সর দেখতে পাচ্ছ আমার? জি স্যার। হ্যাঁ, এখন মনে হয় একটু কার্সর দেখতে পাবে। তোমরা কি এটা মানে অ্যারো দেখছো নাকি একটা লাইন দেখছো? লাল কালারের অ্যারো কি দেখতে পাচ্ছো কার্সরটা? জি স্যার, লাল কালারের দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করো যে এখানে যে জেড ওয়ান যেটা আছে, জেড ওয়ান হচ্ছে আমাদের মূলত এই দুটো প্যারালাল, এবং এখানে L1/2, L1/2 এটা কেন হলো, কারণ এটা L1 এবং L1 তুমি যদি এটা খেয়াল করো, তাহলে তারা কিন্তু আবার এখানে মানে শুধু L1 যদি খেয়াল করো, তাহলে এটা কিন্তু এখানে সিরিজে আছে, তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে যোগ হবে, এবং ফাইনালি আমাদের এটা ভ্যালু যাতে L1 হয়। এবং তারপরে এখানে যেটা আছে সেটা হলো যে এই C2 এবং এখানে C2, এটা আবার এখানে পরস্পর সিরিজে, তাহলে সিরিজে থাকলে এটা আবার এখানে হাফ হবে ক্যাপাসিটর যেহেতু, তাহলে এখানে 2C1 এরকম ভাবে আছে, তার মানে হলো এটাকে তুমি যদি এমনি কম্বিনেশন নিতে, এই L2 কে বাদ দিয়ে নেগলেক্ট করে যদি তুমি এটা দেখতে, তাহলে এই শুধু এখানে সি এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে C1 হতো আর কি, মানে C1 হবে। আমরা এরকম ভাবে নিব যাতে করে L1 C1 মানে মানে আমরা উপরে শুধু এখানে Z1 পাবো, নিচে Z2 পাবো, এবং এখানে L1 C1 এর ভ্যালু গুলো এমন ভাবে নিব কম্বিনেশন অনুযায়ী যাতে করে এখানে হাফ দিয়ে গুণ বা যোগ কোনোটা না থাকে। তো এই কারণে এরকম ভাবে নেওয়া, এখানে যেহেতু আমরা এখানে দুইটা ল্যাডার নেটওয়ার্ক এখানে ইউজ করেছি, এইভাবে আমরা
এরকম নিলাম, যাই হোক। তাহলে এখন এখানে উপরেরটা হলো জেড ওয়ান, তাহলে জেড ওয়ান হলো এল ওয়ান এবং সি ওয়ান এর প্যারালাল কম্বিনেশন আমরা এটাকে বলতে পারি। তো এই প্যারালাল কম্বিনেশনের জন্য আমরা যে গ্রাফগুলো আঁকিয়েছিলাম সেটা কি ছিল, যে জেড ওয়ান এর জন্য প্যারালাল কম্বিনেশনের গ্রাফটা হচ্ছে এখন এরকম ধরনের। তাহলে সব প্রথমে এটা উপরে উঠে যাবে। এখানে একটা গ্রাফটা পুরোপুরি ঠিক নাই, কারণ এখানে একদম জিরোতে মিট করে দেওয়া আছে। জিরোতে মিট করলে পরে এটা একটা আনডিফাইন্ড পজিশন, এটা পুরোপুরি জিরোতে মিট করা যাবে না। এটা বইয়ে এরকমই আছে, আমি গ্রাফটার কারেকশন করিনি, ওটাই লিখে দিয়েছি আর কি। তবে একটু তোমরা খেয়াল রাখো যে এখানে এটা একদম পুরোপুরি জিরোতে এটা মিট করবে না, জিরোর খুবই কাছে যাবে, যেতে পারে, কিন্তু জিরোতে হলে পরে আমাদের এই রিঅ্যাকট্যান্সটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। যাক, তারপরে কথা হলো এটা আবার ইনফিনিট থেকে মানে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে এটা একদম জিরোর কাছাকাছি পর্যন্ত যাবে, একদম ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে। এবং এটা জেড অন, যেটা কিনা প্যারালাল কম্বিনেশনের জন্য যে গ্রাফ যেমন হওয়ার কথা তোমরা আগে যেটা দেখলে, ওই এক্স্যাক্টলি ওই গ্রাফটাই তুমি এখন পাচ্ছ। আগে যে গ্রাফটা দেখেছিলাম এটা আমাদের প্যারালাল কম্বিনেশনের জন্য গ্রাফ, এটা একদম এরকম ভাবে বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কাছাকাছিতে যায়। আবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা পার হলে পরে আবার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরোর কাছাকাছি কোন একটা পজিশন পর্যন্ত আসবে আর কি। তো এখানে জেড অন যেহেতু আমরা এখানে লিখছি, তাহলে জেড অনের জন্য আর এখানে কোনো কিছু -4 দিয়ে গুণ টুন করিনি আমরা, যেহেতু এটাই আমাদের সিরিজ টার্ম, এটাই আমরা হুবহু প্লট করেছি এবং এই কার্ভটা পেয়েছি, যেটা কিনা প্যারালাল কম্বিনেশনের জন্য আইডিয়াল কার্ভ যেরকম হওয়ার কথা সেরকমই এখানে আছে। আর তারপরে যেটা আছে সেটা হলো আমাদের এখানে জেড টু, যেটা সেটা হচ্ছে এল টু এবং সি টু এর প্যারাল সিরিজ কম্বিনেশন, এবং সিরিজ কম্বিনেশন যেটা কিনা আমাদের জেড টু এর ব্রাঞ্চ। এবং এটাকে আমরা কি করি, জেড টু কে প্লট করার সময় আমরা -4 দিয়ে গুণ করে নিই। তোমরা কেউ কি বলতে পারবে যে জেড টু কে প্লট করার সময় আমরা -4 দিয়ে কেন গুণ করি? কেউ কি বলতে পারবে যে এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে রিঅ্যাকট্যান্স কার্ভটা যখন আমরা প্লট করছি, তখন জেড অন প্লট করার সময় কোনো কিছু দিয়ে আমরা গুণ করছি না, কিন্তু জেড টু প্লট করার সময় -4 দিয়ে গুণ করছি, এটা কেন? কেউ একজন এটা যদি বলতে না জেড পারো। ওয়ান সমান -4, জেড টু যে পয়েন্টে কাট করবে ওখানে আর কি। হ্যাঁ, এটা 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 আমাদের, এটা হচ্ছে আমাদের কন্ডিশন যে জেড অন আর 4Z2, এটা আমাদের মানে তোমার জেড অন ইকুয়ালস টু -4Z2 হতে হবে। কেন হতে হবে? কারণ কাট অফ ফ্রিকোয়েন্সি কন্ডিশন হলো Z1/4Z2, তাই না? Z1/4Z2 এটা হয় 0 হবে অথবা -1 হবে। তো 0 হলে তো জেড অন ইকুয়ালস টু 0 হয়, আর -1 হলে পরে জেড অন ইকুয়ালস টু -4Z1 4Z2 হয়। সরি, এখানটা 4Z2 হবে, হ্যাঁ। জেড অন ইকুয়ালস টু -4Z2 হবে। তো যে পয়েন্টে জেড অন 0 এই পয়েন্টে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং যে পয়েন্টে জেড অন এবং -4Z2 সমান তারা, সেখানে তুমি একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবে। এই কারণে আমাদের -4Z2 প্লট করা লাগবে, যাতে করে আমরা এই কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো পেতে পারি। বুঝছো? এটা কিন্তু বোঝা উচিত ছিল তোমাদের আর বাকি সবার, যে -4Z2 আমরা কেন প্লট করছি। যে কোনো সময় আমরা ফিল্টারে যতগুলো গ্রাফ পরে আঁকালাম, মানে ব্যান্ড পাস, ব্যান্ড এলিমিনেশন, হাই পাস, লো পাস, সবগুলো নিয়ে আমরা -4Z2 প্লট করেছি। মানে জেড অনটা যা ছিল হুবহু প্লট করে দিই, কিন্তু জেড টু প্লট করার সময় আমরা -4 দিয়ে গুণ করে প্লট করি। কারণটা হচ্ছে আমাদের এই কাট অফ ফ্রিকোয়েন্সি পেতে হবে। তুমি যদি -4 দিয়ে গুণ না করতে, তাহলে সরাসরি এই ইয়া থেকে, এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ থেকে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি তুমি বলতে পারতে না। এই কারণে আমাদের এখানে -4 দিয়ে গুণ করে, এবং আমরা এখানে -4 দিয়ে গুণ করছি হলো Z2 কে, যেটা কিনা L2 এবং C2 এর সিরিজ কম্বিনেশন। এবং সিরিজ কম্বিনেশন আমরা জানি যে কার্ভটা নিচ থেকে উপরের দিকে এভাবে ওঠে, তাই না? কার্ভটা, হ্যাঁ, কার্সর তো বারবার চলে যাচ্ছে আর কি, এখন মনে হয় দেখতে পাচ্ছ। হ্যাঁ, কার্সর ইয়ার যেটা তোমার এখানে ইয়ারটা Z2, যেটা Z2 তে যাওয়ার কথা ছিল ঠিক নিচ থেকে এইভাবে, কারণ যেহেতু এটা প্যারালাল সিরিজ কম্বিনেশন যেহেতু আছে, সিরিজ কম্বিনেশন থাকার কারণে এরকম ভাবে যাওয়ার কথা, কিন্তু -4 দিয়ে গুণ করার কারণে এটা উপর থেকে এভাবে নিচ থেকে আসলো। কার্ভটা কি বুঝতে পারছো তোমরা? তাহলে -4Z2 করার কারণে কার্ভটা উপর থেকে এভাবে নিচে আসলো, এবং এটার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং জেড ওয়ান এর যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই দুটো একই। Z2 এর জন্য রেজোনেন্স এবং জেড ওয়ান এর জন্য রেজোনেন্স একই ফ্রিকোয়েন্সিতে। এটা আলাদা হতে পারতো, কিন্তু আমরা আলাদা হতে পারতো সেই কন্ডিশনে প্রথম থেকে এটা যায়নি। ব্যান্ড এলিমিনেশন ফিল্টারের সময়, ব্যান্ড পাস ফিল্টারের সময় আমরা যেরকম ভাবে ধরেছিলাম যে এই দুইটা ব্রাঞ্চের জন্য, মানে সিরিজ আর্ম, শান্ট আর্ম দুইটার জন্য এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটাই হবে, মানে এটা আমরা ধরে নেব। এখন আমরা সেই কাজটাই করেছি, একটাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিয়েছি।
এবং এটা নিয়ে আমরা মূলত এই গ্রাফটা মূলত প্লট করা। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে জেড অনটা ইনফিনিটি হচ্ছে আর জেড টু এটা 0 হচ্ছে। তো যাই হোক, এটা একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এখন এই জেড অন এবং -4 জেড টু এটা যেখানে যেখানে মিট করছে -4 জেড টু এই গ্রাফটা, তাহলে -4 জেড টু এবং জেড অন এখানে মিট করেছে, তার মানে এই পজিশনে তারা সমান, তাহলে এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি। এবং এই পয়েন্টে মিট করেছে, এটা একটা তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি হবে। তাহলে এই দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পর্যন্ত একটা ব্যান্ড, তাই না? এটা আমরা কি জানি, আমাদের কন্ডিশনটা কি? অ্যাটেনুয়েশন। হ্যাঁ, এটা আমাদের এখানে অ্যাটেনুয়েশন। তাহলে আমরা আগে যেটা বলেছিলাম সেখানে কিন্তু আমাদের একটা ইয়া ছিল, কি বলে এটাকে, পাস ব্যান্ড ছিল, কিন্তু এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন ব্যান্ড। আমাদের কন্ডিশনটা, মূল কন্ডিশন একই, প্রত্যেকটা ফিল্টারের জন্য মূল কন্ডিশন একই, যে জেড অন 0 থেকে জেড অন -4 জেড টু পর্যন্ত, জেড অন এর ভ্যালু 0 থেকে -4 জেড টু পর্যন্ত এটা পাস ব্যান্ড হবে। এখন জেড অন 0 কোথায় সেটা খেয়াল করো। জেড অন 0 হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি যখন একদম 0, এরকম পজিশনে জেড অনটা 0 হতে পারতো। তো জেড অন 0 এরকম পজিশনে যদি আমাদের যদি 0 হয়, তাহলে এটা একটা মূলত কাট অফ ফ্রিকোয়েন্সি পাবে, যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি 0। ফ্রিকোয়েন্সিতে 0-র নিচে কি হওয়া সম্ভব? ফ্রিকোয়েন্সিকে 0-র নিচে হওয়া সম্ভব? না স্যার। নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে হওয়া সম্ভব না, তাই না? তো এটা 0 ফ্রিকোয়েন্সি কাছাকাছি কোনো একটা ফ্রিকোয়েন্সি, মানে যত কম তুমি নিতে পারো। তো এই ফ্রিকোয়েন্সির দিকে যে আমাদের মূলত রিঅ্যাকট্যান্স ইয়া যেটা আছে, জেড অন এর ভ্যালু যেটা আছে এটা 0-র কাছাকাছি যাবে, তাহলে সেখানে তুমি একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবে। এবং এটার ভ্যালু যখন ইয়া হবে তোমার -4 জেড টু যখন হবে, সেখানে পর্যন্ত একটা তুমি পাস ব্যান্ড পাবে। তাহলে এই থেকে শুরু করে আমাদের এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছিলাম, তাহলে এই পর্যন্ত এটা একটা পাস ব্যান্ড। তো এখানে খেয়াল করে দেখো, তাহলে এই যে এই পয়েন্টটা কত হবে, তুমি যত কম ফ্রিকোয়েন্সি নিতে পারো। একদম 0 ফ্রিকোয়েন্সিতে পারবে না, 0 ফ্রিকোয়েন্সি হয় না, মানে 0-র নিচে ফ্রিকোয়েন্সি হয় না। 0 ফ্রিকোয়েন্সি বলতে পারো, 0 ফ্রিকোয়েন্সি মানে হলো আসলে কোনো এখানে ফ্রিকোয়েন্সি নাই। তো এই পর্যন্ত তুমি নিতে পারো, এর থেকে শুরু করে একদম F1 পর্যন্ত পুরোটাই পাস ব্যান্ড, মানে সব ফ্রিকোয়েন্সি গুলো এখান থেকে পাস করতে পারবে আর কি। তারপরে কি হবে, তার এরপরে বাকিগুলো অ্যাটেনুয়েশন ব্যান্ড হবে আমাদের কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, তারপরে আরেকটা কথা হলো, আবার এই যে এই কন্ডিশনটাই দেখো আর কোন কোন জায়গায় আছে। জেড অনটা 0 এবং জেড অন 4 জেড টু এর সমান, তাহলে জেড অন 4 জেড টু এর সমান এই একটা পয়েন্ট আছে। এবং জেড অন 0 আর একটা হবে, সেটা হলো ইনফিনিটি ফ্রিকোয়েন্সিতে যে আবার এটা 0 হবে। তার মানে হলো তুমি এখন এখান থেকে শুরু করে একদম ইনফিনিটি ফ্রিকোয়েন্সি পর্যন্ত আর একটা পাস ব্যান্ড পাবে। তাহলে পাস ব্যান্ড হলো আমাদের মূলত দুইটা, একটা যে একদম 0 ফ্রিকোয়েন্সি থেকে F1 পর্যন্ত একটা, আর একটা পাস ব্যান্ড হলো F2 ফ্রিকোয়েন্সি থেকে একদম ইনফিনিটি ফ্রিকোয়েন্সি পর্যন্ত আর একটা পাস ব্যান্ড পাচ্ছ। তাহলে এই দুটো আমাদের মূলত পাস ব্যান্ড। তাহলে এর মাঝে যেটুকু অংশ, এটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন ব্যান্ড, এবং এর মধ্যে সিগন্যালটা কোনো পাস করা যাবে না। তাহলে এখন দেখো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা, এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা এখন পড়ছে আবারও অ্যাটেনুয়েশন ব্যান্ডের মধ্যে। বুঝছো, আগে কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পড়েছিল কোথায়, পাস ব্যান্ডের মধ্যে, এখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পড়ছে অ্যাটেনুয়েশন ব্যান্ডের মধ্যে। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে যে এটা পাস ব্যান্ড, এটা না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এটা অ্যাটেনুয়েশন ব্যান্ডের মধ্যে থাকতে পারে, পাস ব্যান্ডের মধ্যে থাকতে পারে। আমাদের কন্ডিশন যেটা ছিল বেসিক কন্ডিশন ফিল্টারের জন্য, এটা সব জায়গায় একই, যেটা কিনা আমাদের যে জেড অন 0 জেড অন -4 জেড টু এর সমান। তো এটাই আমাদের এখন কন্ডিশন, যে তাহলে এই কন্ডিশন গুলোকে অ্যাপ্লাই করে আমাদের এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো কত হয়, F1 এর ভ্যালু কত, F2 এর ভ্যালু কত, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবং ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সাথে এদের রিলেশনটা কি হয়, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখন তাহলে আমরা জেড অন এর ভ্যালু যেটা আছে সেটা দেখো, এটা কি করে পাওয়া যায়। জেড অন হচ্ছে আমাদের মূলত এল এবং সি এর প্যারালাল কম্বিনেশন, এবং এটা প্যারালাল কম্বিনেশন করলে পরে হয় জে ওমেগা এল অন ইন্টু জে বাই, এখানে মাইনাস আমরা উপরে নিতে পারতাম, আমরা এখানে একবারে নিই নি, অন বাই জে ওমেগা সি ওয়ান। তুমি ইচ্ছা করলে এখানে -J বাই ওমেগা সি ওয়ান এটা করতেই পারতে, একই ব্যাপারই হতো। তাহলে এখানে জে জে কেটে গেল, তাহলে এখান থেকে যেটা পাবে সেটা এল অন বাই সি ওয়ান থাকছে উপরে, ডিভাইডেড বাই জে ওমেগা এল অন প্লাস জে ওমেগা অন বাই জে ওমেগা সি ওয়ান। এখান থেকে তুমি যদি জে কে কমন নাও, তাহলে ওমেগা ওমেগা স্কোয়ার এল অন সি ওয়ান -1 ডিভাইডেড বাই ওমেগা সি ওয়ান। এখানে -1 কেন হলো, কারণ জে কে তুমি যদি উপরে উঠে নাও, তাহলে এখানে এটা -J বাই ওমেগা সি ওয়ান এটা থাকে। এবং জে কে তুমি কমন নিলে, জে কে কমন নিয়ে তারপরে মাঝেটাকে গুণ টুন করে যা কিছু পাওয়া যায় এটা এখানে থাকছে, এবং যেটা উপরে ওঠার জন্য মূলত এখানে তুমি একটা -1 পাচ্ছ।
মানে মাইনাস সাইনটা এখান থেকে আসছে আর কি। তাহলে জেড অনের ভ্যালু যেটা হলো সেটা হচ্ছে যে এখানে এখানে তাহলে জেটা যেটা ছিল যে এখানে নিচে থাকলো, তাহলে ওমেগা এল অন সি অন ডিভাইড বাই জে ওমেগা স্কোয়ার এল অন সি অন মাইনাস ওয়ান। ইচ্ছে করলে যেটা আমরা উপরে উঠে নিলে একটা মাইনাস এখানে দিতে পারি আবারও, তো সেটা আমরা পরে ক্যালকুলেশন করে নিব। আর জেড টু যেটা, জেড টু হচ্ছে আমাদের ওমেগা মানে এল টু এবং সি টু এর সিরিজ কম্বিনেশন করলে পরে যে ওমেগা এল টু প্লাস ওয়ান বাই যে ওমেগা সি টু, এটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন করে পাওয়া যায়। তাহলে জে ইকুয়ালস টু জেড টু ইকুয়ালস টু জে ওমেগা ওমেগা স্কোয়ার এল টু সি টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ওমেগা সি টু। এই হচ্ছে আমাদের মূলত জেড ওয়ান এবং জেড টু এর ভ্যালু। এখন বাকি যে ক্যালকুলেশন গুলো হচ্ছে সেটা হচ্ছে আবার আগের মতোই। আমাদের কি কি জানা দরকার সেটা হচ্ছে আমাদের জেড ওয়ান এবং জেড টু জানতে হবে। এটাকে আমরা এখন বোর্ডে চলে যাব। ক্যালকুলেশনটা একটু বড়, আমাদের এই বোর্ডটা একটু ছোটই হবে আর কি ক্যালকুলেশনের জন্য। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে, জেড অন ইকুয়ালস টু আমরা পেয়েছি হলো তোমার ওমেগা এল অন সি ওয়ান ডিভাইড বাই জে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান। এটা পেয়েছি জেড অন এর ভ্যালু, এবং জেড টুটা আমরা এখানে রাখি। জেড টু, এই জেড টু ইকুয়ালস টু আমরা পেয়েছি জে ইন্টু ওমেগা স্কোয়ার এল টু সি টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওমেগা সি টু। এটা তোমরা দেখো তোমাদের যেটা আমরা এটা এ পর্যন্ত বললাম এই ভ্যালুগুলো আমাদের ছিল। জেড ওয়ান এর ভ্যালু হচ্ছে এটা, জেড টু ভ্যালু হচ্ছে এটা। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন আমরা আগে যে কন্ডিশনটা আমরা এখানে নিয়েছিলাম যে জেড ওয়ান এবং জেড টু এর ভ্যালুর জন্য আমরা এখানে আগেও বলে দিই যে আমরা এখন যেটা করছি সেখানে আমাদের এল ওয়ান সি ওয়ান ইকুয়ালস টু এল টু সি টু, এটা আমরা ধরে নিয়েছি কারণ আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মূলত দুটোই একটাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা আমরা ধরে নিয়ে বাকি ক্যালকুলেশন গুলো করবো। এখন আমাদের এটা যে একটা কনস্ট্যান্ট কে ফিল্টার, এটা জানার জন্য আমরা যে কাজটা করতে হয় সেটা হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড টু, এটা ভ্যালু আমাদের জানা দরকার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে ওমেগা এল ওয়ান সি ওয়ান ডিভাইড বাই জে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু জে ইন্টু ওমেগা স্কোয়ার এল টু সি টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ওমেগা সি টু। এখন এখান থেকে কি কি কাটাকাটি যায়, জে জে কাটে, এবং আমাদের এল অন মানে তোমার যে এল টু সি টু এবং এল অন সি ওয়ান যেহেতু একই জিনিস, তাহলে এইটুকু অংশ মূলত একই, জে জে কেটে যায়, এবং তুমি ওমেগাও কেটে দিতে পারো। তাহলে এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে কি এল টু কি কোনো জায়গায় ছিল নাকি? আমাদের জেড এর ভ্যালু ওখানে সি ওয়ানটা হয়তো একটা ভুল হয়েছে, আমরা একটু আরেকবার একটু খেয়াল করি। সি ওয়ানটা সম্ভবত এখানে থাকবে না, হ্যাঁ সি ওয়ানটা এখানে থাকছে না। আমি এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো যে সি ওয়ানটা এখানে নাই, এখানে সি ওয়ানটা নেই, শুধু এখানে ওমেগা এল ওয়ান, ওমেগা এল ওয়ান এখানে থাকবে। তাহলে ওমেগা এল ওয়ান, তাহলে এই হচ্ছে আমাদের মূলত এটা। তাহলে এখান থেকে যেটা তুমি পাবে সেটা হচ্ছে এল ওয়ান ডিভাইডেড বাই সি টু, এল এল ওয়ান বাই সি টু। এবং এল ওয়ান বাই সি টু যদি এখানে থাকে তার মানে হলো তুমি আবারও এই একই ডিরেকশন ফলো করে তুমি যেটা পাবে সেটা এল ওয়ান বাই সি টু, এটা মানে আমরা বলতে পারি এল টু বাই সি ওয়ান, তাই না? এল টু বাই সি ওয়ান আমরা বলতে পারি, সেটা সমান আবারও আগের মতে আমরা যেটা জানি যে আর কে স্কোয়ার আমরা বলতে পারি। তো জেড ওয়ান এবং জেড টু এর যে মাল্টিপ্লিকেশন, এটাকে যেহেতু আমরা এখানে একটা কনস্ট্যান্ট আমরা পাচ্ছি, তাহলে আবারও বলতে পারি যে এটা একটা কনস্ট্যান্ট কে ফিল্টার, এটা একটা কনস্ট্যান্ট কে ফিল্টার। তাহলে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। আমাদের তাহলে জেড ওয়ান এবং জেড টু এর মাল্টিপ্লিকেশন এটা হলো। এখন আমাদের ডিভিশনে যেতে হবে, কোনো সমস্যা থাকলে বলতে পারো। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমাদের এটা মাল্টিপ্লিকেশন হলো। এখন আমরা একটু ডিভিশনে যাই।
যে জেড ওয়ান ডিভাইড বাই জেড টু, এটা আমরা বের করবো। এটা কেন বের করবো? কারণ আমাদের যে ক্রিটিক্যাল কন্ডিশন গুলো আমাদের বের করতে হবে এই কারণে। তাহলে জেড ওয়ান এর ভ্যালু হচ্ছে ওমেগা এল ওয়ান ডিভাইড বাই জে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু, এখন তুমি এটাকে জাস্ট ঘুরিয়ে দাও, উপরে নিচ করে দাও, তাহলে ওমেগা সি টু ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এল টু সি টু মাইনাস ওয়ান এবং একটা জে, তাই তো নাকি? তাহলে এখান থেকে পাওয়া যাবে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি টু ডিভাইডেড বাই, এখানে জে আর জে গুণ হয়ে একটা মাইনাস থাকবে, এই মাইনাসটা আমরা আগে রাখি। এবং এল ওয়ান সি ওয়ান যেহেতু দুটি একই জিনিস, আমরা যেটা বলতে পারি যে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাই তো নাকি? তাহলে আমাদের এই জেড ওয়ান বাই ফোর জেড টু, তা এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে জেড ওয়ান বাই ফোর জেড টু যদি আমরা বলি, তাহলে এই জেড ওয়ান বাই ফোর জেড টু এটা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এল ওয়ান সি টু ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা সরি এটা ফোর থাকবে, ফোর আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, এখন এই জিনিসটা হতে পারে, এটা হতে পারে আমাদের জিরো অথবা হতে পারে মাইনাস ওয়ান, এই দুটো কন্ডিশনে আমরা দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। যদি জিরো হয়, এটা যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? এটা যদি জেড ওয়ান সমান 0। হ্যাঁ, এখান থেকে যদি আমরা এটা যদি আমরা জিরো যদি হ্যাঁ এখান থেকে জেড ওয়ান সমান জিরো এটা বলতেই পারো, বা এখান থেকেও আমরা বলতে পারি জেড ওয়ান জিরো হলে পারে ওমেগা এলন, হ্যাঁ ওমেগা এলন ইকুয়ালস টু জেড, আমরা ওমেগা হচ্ছে আমাদের মূলত জিরো ফ্রিকোয়েন্সিতে, তাই না? ওমেগাটা হচ্ছে আমাদের জিরো ফ্রিকোয়েন্সি, তাহলে এটা একটা জিনিস হলো। আর আরেকটা ভাবে বলা যায় যে এইটুকু অংশ সমান হলো আবার ইনফিনিটি, তো আমরা এইটুকু সমান ইনফিনিটি, এটা আমাদের কাজে যেটা লাগবে। তার থেকে বেশি বিষয় হলো যে এটা সমান যদি জিরো হয় তাহলে ওমেগা ইকুয়ালস টু জিরো, এটা একটা আমরা এখান থেকে পেলাম। আর আরেকটা জিনিস পাবো, সেটা যদি আমরা এটাকে যদি মাইনাস ওয়ান যদি ধরি তাহলে কি হয়? আরেকটা সময় যদি আমরা মাইনাস ধরি তাহলে যেটা হবে যে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি টু ডিভাইডেড বাই ফোর ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার, এটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান ছিল, এটা ওয়ান হলো আর কি। এখন এল ওয়ান সি টু আর এখানে আছে হলো তোমার ওমেগা স্কোয়ার মানে এল ওয়ান সি ওয়ান, এটাকে আমরা একই রকম ওমেগার টার্মে যদি নিয়ে যেতে চাই তাহলে কিভাবে নিতে পারি আর কি? আমরা এটাকে ওমেগার টার্মে নিয়ে যেতে চাচ্ছি। এল ওয়ান সি ওয়ান মানে হলো এটা থেকে কি জানো যে আমরা ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই এল ওয়ান সি ওয়ান, এটা আমরা জানি। তো ওইটুকু যদি আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই ওমেগা নট স্কোয়ার পাবো। ওই যে বললাম বোর্ড ছোট, এটাতে খুব প্রবলেম হবে লেখা। ওমেগা আচ্ছা, এখানে এল ওয়ান সি ওয়ান এটাকে যদি আমরা আবারও আগের মতো নিয়মে যেটা ওমেগা টার্মে যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারি? খেয়াল করো, এখানে আছে এল ওয়ান এবং সরি এল ওয়ান সি টু আছে, এল ওয়ান সি টু। আমরা যদি এটাকে এল এর টার্মটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আবার আগের মতো আমাদের সি এর টার্মে নিয়ে যেতে হবে, তাহলে এল ওয়ান সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান, তার মানে হলো এল ওয়ান সি ওয়ান মানে কি? এটা মানে হলো ওয়ান বাই ওমেগা নট স্কোয়ার, তাহলে এখানে সি টু বাই ওমেগা নট স্কোয়ার ইন্টু সি ওয়ান, তাহলে আমরা এটা টার্ম থেকে সরাসরি এটা লিখতে পারি। এই কাজটা আমরা একবারই করব এবং আমাদের জেড ওয়ান জেড টু আছে এটা মুছে দিই আমরা, এটা কাজে লাগবে না খুব একটা। তাহলে ওমেগা স্কোয়ার এবং এখানে এল ওয়ান সি টু, এটা মানে হলো আমরা যেখানে লিখলাম যে সি টু ডিভাইড বাই ওমেগা নট স্কোয়ার সি ওয়ান ডিভাইডেড বাই, এটাও আমাদের দরকার নেই আর, ডিভাইডেড বাই এখন আমাদের আছে হলো ফোর, ফোরকে আমরা পাশে উঠিয়ে নিব, তাহলে ওমেগা স্কোয়ার এল ওয়ান সি ওয়ান, এল ওয়ান সি ওয়ান মানে হলো ওয়ান বাই ওমেগা নট স্কোয়ার, তাহলে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু ফোর।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা 4 ওমেগা টু দি পাওয়ার 4 বাই ওমেগা নট টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 4 মানে হলো 8 ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা 8 হলো, এটা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার c2 ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার c1। দেখো ঠিক আছে নাকি? আমরা সব প্রথমে 4 দিয়ে গুণ করেছি এবং এটা স্কোয়ারের ফর্মুলা আমরা ফেলে দিয়েছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং তাকে সরি এখানে একটা 4 না তো, এটা তো 8 না, এটা 4, তাই না? মানে এখানে 1 ছিল, 4 দিয়ে গুণ করে এটা মানে 4 হলো আর কি। তো এই আর কি আমাদের ফর্মুলা পেলাম। এখন আমরা যে কাজটা করব আগের মতো নিয়মেই, সেটা হচ্ছে যে ওই ওমেগা নট স্কোয়ার, এই ওমেগা নট টু দি পাওয়ার 4 এটা আমরা রাখতে চাচ্ছি না। এটাকে যদি আমরা রাখতে না চাই, তাহলে এখন যে কাজটা করা যাবে যে 4 ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 8 ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার প্লাস 4 ওমেগা নট টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার c2, আচ্ছা এখানে ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার c2 ডিভাইড বাই c1 এটা থাকছে, এবং এটাকে এখন একদিকে নিয়ে আমাদের নিয়ে আসতে হবে। আমরা একটা কাজ করতে পারি, 4 দিয়ে কেটে দেওয়া যেতে পারে। 4 যদি কেটে দিই, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওমেগা স্কোয়ার, আচ্ছা একবার এক লাইনে করা যায়। আমরা এখান থেকে যদি 4 কেটে দিই, তাহলে এখান থেকে 4 চলে গেল, এটা থেকে এটা জাস্ট 2 হলো, এটা থেকে চলে যাচ্ছে, এবং এখানে আমরা 4 দিয়ে ভাগ করছি। ঠিক আছে? তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে এটাকে আমরা যদি বামে নিয়ে আসি, তাহলে এটাকে নিয়ে আমরা কমন নিতে পারি, ওমেগা স্কোয়ারকে এখানে এসে কমন নেওয়া যায়। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ার যদি এখানে কমন নিই, তাহলে ভিতরে ওমেগা নট স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার c2, আচ্ছা ওমেগা নট স্কোয়ারকে আমরা কমন নিই যেহেতু এটা কমনই আছে, ওমেগা নট স্কোয়ারকে কমন নিলাম, তাহলে এখানে শুধুমাত্র 1 থাকছে, 1 প্লাস c2 ডিভাইডেড বাই, আমরা 2 যেহেতু কমন নিয়েছি তাহলে এটা নিচে 8 হয়ে গেল, এবং এটা c1, এটা এটা ইকুয়ালস টু 0। ও না, আরেক টার্ম ছিল, তো এটা ছিল এটা প্লাস ওমেগা নট টু দি পাওয়ার 4 এটা ইকুয়ালস টু 0। দেখো পর্যন্ত ঠিক আছে কিনা? তাহলে এখন এখান থেকে আমরা এই যে ওমেগা নট স্কোয়ার আগে যেরকম ভাবে করেছিলাম, তাহলে ওমেগা স্কোয়ার এটার ভ্যালু আমরা বের করব। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু, আমরা সব প্রথমে যেটা করব মাইনাস বি মানে হলো আমাদের 2 ইন্টু ওমেগা স্কোয়ারের যে সহগটা যেটা আছে সেটা আমরা এখানে সরাসরি লিখে দিব। তাহলে ওমেগা স্কোয়ার সাথে আছে 2 ওমেগা নট স্কোয়ার ইন্টু 1 প্লাস c2 বাই 8c1, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার, মানে এটার স্কোয়ার, তাহলে 4 ওমেগা নট স্কোয়ার 1 প্লাস c2 বাই 8c1, এটা ডিভাইড মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac, যেটা আমরা জানি ফর্মুলা। তাহলে 4 ইন্টু এর সাথে 1 আছে এবং সি এর সাথে আছে, তাহলে এখানে এটা মাইনাস 4
ওমেগা নট টু দি পাওয়ার 4। এখানে একটা ওমেগা নট 4 হবে, কারণ আমরা যদি স্কোয়ার করছি তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে 1। দেখো তাহলে আমরা এখানে এই ওমেগা নট মানে ওমেগা স্কোয়ারের স্কোয়ার মানে ওমেগা স্কোয়ারের টার্মে যদি এটাকে সলভ করতে চাই ইকুয়েশনটা, তাহলে এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা ওমেগার দুইটা ভ্যালু পাবো। তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেখান থেকে 4 ওমেগা নট টু দি পাওয়ার 4 এটাকে কমন নিয়ে আমরা কেটে দিতে পারি। তাহলে 2 ওমেগা নট স্কোয়ার 1 প্লাস c2 বাই 8 c1 প্লাস মাইনাস এখান থেকে 4 ওমেগা নট স্কোয়ারকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে 2 ওমেগা নট টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, তাহলে ওমেগা নট স্কোয়ার থাকবে রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 এর হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন এখানে যে 2 ছিল এটাকে আমরা একবারে কেটে দিতে পারি, কেটে দিই, আর এখান থেকে ওমেগা নট স্কোয়ার এটাকে আমরা একবারে লিখতে পারি। আমরা এখান থেকে সব মিলে যা পাবো সেটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট ওমেগা নট রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 এর হোল স্কোয়ার মাইনাস 1। তুমি ক্লাসে আছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সরি। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে ওমেগা 1 ইকুয়ালস টু ওমেগা নট রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 প্লাস রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 এর হোল স্কোয়ার মাইনাস 1। আরেকটা কাজ করতে পারি যেটা কিনা ওমেগা 2, এটা কিনা ওমেগা নট রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 মাইনাস রুট অফ 1 প্লাস c2 বাই 8 c1 মাইনাস সরি হোল স্কোয়ার মাইনাস 1। এই দুটো জিনিস এখান থেকে হতে পারে। আচ্ছা, এটা একবারে করা যায়, মানে এখানে যে এটাকে কিনা একটা ফর্মুলা ফেলা যায় যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার এখানে ফেলতে পারো। তো যাই হোক, আমরা ওখানে ওটা অত ঝামেলা যাবো না, এটাকে একবারে করেছি এভাবে শর্টকাটে। তো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা বলবে, আমরা এরপরে ফর্মুলা ফেলে দেবো সরাসরি। তাহলে এটা হচ্ছে ওমেগা 1 এর ভ্যালু, ওমেগা 2 এর ভ্যালু, তার মানে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা দুটো পেয়ে গেছি। দেখো তাহলে এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি এবং এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এই ওমেগা 1 যেটা তুমি পাবে, এই ওমেগা 1টা দেখা যাচ্ছে এটা মূলত তুমি এই যে জিরোর পর থেকে শুরু করে তুমি যেখানে প্রথম যেটা পাবে সেটা হচ্ছে ওমেগা 1 এবং তারপর একটা ওমেগা 2। তো এখান থেকে আমরা যদি ধরি তাহলে এর মধ্যে প্লাসের ভ্যালু যেটা, এটা কিনা বড় হওয়া উচিত এটার থেকে, কারণ এটা মাইনাস আছে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা হয়তো আগে হবে। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি আগে হয় তাহলে জিরো থেকে এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা একটা তুমি পাস ব্যান্ড পাবে। এবং এই ফ্রিকোয়েন্সিটা যেহেতু এর থেকে বড় থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, কারণ আমরা গ্রাফ থেকে দেখলাম ইনফিনিটি পর্যন্ত আমরা একটা পাস ব্যান্ড পাই। তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সিটি হলো আমাদের পাস ব্যান্ড, এবং এই ওমেগা 1 থেকে ওমেগা 2 এর মাঝে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা, এটা আমাদের অ্যাটেনুয়েশন ব্যান্ড। এবং এটাকে আমরা আবারও রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সাথে রিলেট করতে পারি। সেটা হলো এই দুটোকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আগের মতো, মানে আগে যে কাজটা করেছিলাম ওই একই রকম নিয়মে এটার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সাথে এটা একটা রিলেশন পাওয়া যাবে। সেটা হলো ওমেগা 1 ওমেগা 2 এটা মাল্টিপ্লিকেশন, এটা সমান ওমেগা নট স্কোয়ার, এটা রুট অফ অনেক বড় রুট, আচ্ছা যাক 1 প্লাস c2 বাই 8 c1। এটা তাহলে এটা গণিত, এটা মানে একে আমরা দেখছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি রুটের মধ্যে। আমরা এটাকে যদি একবারে করি তাহলে a প্লাস বি a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন মাইনাস বি স্কোয়ার মানে হলো এটার উপরে স্কোয়ার, তাহলে রুট উঠে গেল এবং তুমি যেটা আগে পেলা ওটার মতোই 1 প্লাস c2 বাই 8 c1 এর হোল স্কোয়ার মাইনাস 1
এটার উপরে রুট ছিল এবং তার উপরে আমরা স্কোয়ার করেছি কারণ এটা উঠে গেছে, এবং তুমি ফাইনালি এটা যেটা পাবে যে এই জিনিসটা কেটে যায় এবং ফাইনালি এখানে -1 আর এই মাইনাস মিলে প্লাস হয়, সব মিলে এটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার। তাহলে ওমেগা নট স্কোয়ার এটা যদি এ হয় তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট অফ আগের মতোই ওমেগা 1 ওমেগা 2। তাহলে এটাও আমাদের আগের মতোই, মানে ব্যান্ড পাস ফিল্টারের মতোই, এর যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সির জিওমেট্রিক মিনের সমান। বুঝছো? তাহলে ব্যান্ড এলিমিনেশন ফিল্টারের জন্য আমরা যেরকম পেলাম ব্যান্ড পাস ফিল্টারের জন্য একই রকমই আমরা পেয়েছিলাম, এবং দুইটাতেই আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির জিওমেট্রিক মিনের সমান। তাহলে এই যদি বোঝো তাহলে ঠিক আছে, এখন তোমাদের কার্ভটা বুঝতে হবে আর এই ক্যালকুলেশন গুলো এই পর্যন্ত করতে হবে আর কি। কোনো প্রবলেম আছে এ পর্যন্ত? না স্যার। আচ্ছা, যদি এ পর্যন্ত বুঝে থাকো তাহলে আমাদের ফিল্টারের চারটা যে ধরন আমরা জানি, হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, ব্যান্ড পাস, ব্যান্ড এলিমিনেশন, এই চারটা ধরন আমাদের হয়ে গেল। এখন আমাদের যে কাজ সেটা হলো যে এই যে কনস্ট্যান্ট কে আমরা চারটা পড়লাম, এই চারটা ফিল্টারই হচ্ছে কনস্ট্যান্ট কে টাইপের ফিল্টার। এই কনস্ট্যান্ট কে ফিল্টারের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন হলো যে আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেখানে বলেছি সে কাট অফ ফ্রিকোয়েন্সি দেখবে এটা কিন্তু একটা শার্প কোনো ফ্রিকোয়েন্সি না, এই ফ্রিকোয়েন্সিটা অনেকখানি সময় ধরে বাড়ে, তারপর এটার যে অ্যাম্পলিটিউড বাড়তে বাড়তে একটু ফ্রিকোয়েন্সি পরে যে কাট অফ ফ্রিকোয়েন্সির বেশ পরে যে এটা ম্যাক্সিমাম হয়। তার মানে এটা একদম আইডিয়াল যে মানে ফিল্টার যেটা আমরা জানি আইডিয়াল ফিল্টারের যে নেচার, ওই নেচারের থেকে এটা বেশ খানিকটা দূরে। তো এই ফিল্টারটাকে আমরা একটু মডিফাই করতে পারি, এবং সেটাকে মডিফাই করে যে ফিল্টারটা হয় সেটাকে আমরা বলি এম ডিরাইভড ফিল্টার। তো এই এম ডিরাইভড ফিল্টারটা পরে তোমাদের ফিল্টার ডিজাইনটা শেষ করতে পারলেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই এম ডিরাইভ ফিল্টার এটা আবার ব্যান্ড পাস, ব্যান্ড এলিমিনেশন, হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার এটা সব রকমের হয়, কিন্তু তোমাদের সিলেবাসে আছে যে এম ডিরাইভ ফিল্টারের ইন্ট্রোডাকশন, মানে ওই ধারণাটা শুধুমাত্র এখানে বলেছে। আমরা দেখা যায় কতখানি পারা যায়। তো দুইটাই করা যেতে পারে, একই রকম ট্রিটমেন্টই হবে আমাদের এরপরে। তাহলে এম ডিরাইভড ফিল্টার এবং সার্কিট মানে তোমার ফিল্টার ডিজাইন যেটা, এরপরে আমরা পরের ক্লাসে করব এগুলো। আর এই পর্যন্ত তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, প্রবলেম থাকে বলতে পারো। স্যার আজকে পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আজকে তোমরা ইনশাল্লাহ পিডিএফ এবং লেকচার তোমরা পাবে। গত ক্লাসেরটা দেওয়া হয়নি তোমাদের, গত ক্লাসেরটা একটু ইনকমপ্লিট ছিল, এই কারণে গত ক্লাসটা দেওয়া হয়নি, কারণ শেষ না করে এটা ইয়ে হয়েছিল আর কি। যাক, আজকে এটা কমপ্লিট, আমাদের ব্যান্ড এলিমিনেশন পর্যন্ত আমাদের সবই কমপ্লিট, এবং তোমাদেরকে এটা ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ঈদের আগে আর একটা দিন আছে। আহ ও আচ্ছা, সামনে বৃহস্পতিবারে ওই ঈদ হতে পারে নাকি, 13 তারিখ? তাহলে তোমরা কি এর পরে কি এই সপ্তাহের মধ্যে ক্লাস করতে চাও না ঈদের পরে? স্যার এর মধ্যে আমাদের কোনো ক্লাস নাই। এখন অন্যান্যরা কি বলে সিআর দের কাছ থেকে আর কি মতামত নিয়ে আর কি শুনে নিলে ভালো হতো। ঠিক আছে, তোমরা যদি এর মধ্যে আরো ক্লাস করতে চাও জানাবে, আমার নিতে কোনো সমস্যা নেই। আর তুমি যদি বলো ঈদের আগের দিন 12 তারিখও নিতে, আমার কোনো আপত্তি নেই, নিতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।